আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই আস্তে ধীরে একটু জয়েন করুক, দেন আমরা ক্লাস টপিকের দিকে যাচ্ছি, ঠিক আছে? সবাই ক্লাসে জয়েন হওয়ার সময় একটা অফ করে জয়েন করবেন। খাইয়ে বা হেরুমে যাও তাড়াতাড়ি। আচ্ছা। আচ্ছা, সবাই আস্তে আস্তে জয়েন করুন, আমরা আরো 2 মিনিটের মতন একটু ওয়েট করি, তারপরে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করবো। আজকে হচ্ছে আপনাদের ফটোশপ ক্লাস নাম্বার 5, ঠিক আছে? তো আমরা একটু ইয়াতে যাই, কোর্স মডিউলটাতে একটু দেখে আসি, দাঁড়ান। 3, 4, 5। আচ্ছা, অ্যালফাবেট গুলো আমি আবার দেখা দিব না, সমস্যা নেই। কিভাবে করবেন দেখা দিব। মোটামুটি আমরা 3 মিনিট ওয়েট করলাম, জয়েন করছে 34-33 জন। আমরা আর ওয়েট করবো না, আমরা হচ্ছে ক্লাস টপিকের দিকে চলে যাব। আমি সবার একটা অফ রাখলাম, জাস্ট ক্লাস টপিক গুলো ফ্রেশ থাকুক, দেন হচ্ছে আমাদের কিছু ডিসকাশন আছে, এন্ড সবাই জয়েন থাকবেন যারা যারা জয়েন করতেছেন। আমি আবারও বলে দিতেছি, সবাই জয়েন থাকবেন, কারণ ক্লাস শেষে আপনাদের সাথে আমার কথা আছে, ইম্পর্টেন্ট কথা আছে, তো শেষ পর্যন্ত থাকবেন। স্ক্রিনটা শেয়ার হয়েছে, সবাই দেখতে পাচ্ছেন, চ্যাট বক্সে জানাবেন। আচ্ছা, ওকে, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে টাইপ টুল অ্যান্ড ব্র্যান্ডিং অপশন, ঠিক আছে? তো আমরা প্রথমত ফটোশপটাকে অন করি। ফটোশপটাকে অন হতে দিয়ে, অন হওয়ার পরে বিষয়টা হচ্ছে ফাইল থেকে আমরা চলে যাব হচ্ছে নিউ একটা ডকুমেন্ট নেই বা আর্টবোর্ড নেই, এন্ড আমরা যে কোনো সাইজে নিতে পারি, যে কোনো শেপে নিতে পারি, কোনো প্রবলেম নেই। RGB আর সিএমআই কে আপনারা ভালো করে জানেন RGB কেন ইউজ করি, সিএমআই কে কেন ইউজ করি। সো ওইখান থেকে আমরা হচ্ছে জাস্ট ক্রিয়েটে দিব। আমরা নতুন একটা আর্টবোর্ড নিলাম। নতুন একটা আর্টবোর্ড নেওয়ার পরে বা ডকুমেন্ট নেওয়ার পরে আমরা মূলত এখানে যদি কিছু লিখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে টাইপ টুল, ঠিক আছে? টাইপ টুলটা আমরা কোথায় পাবো? দেখবেন আপনাদের বাম সাইডে যে টুল বক্সটা আছে বা টুল বার গুলো আছে, এখানের মধ্যে এখানে বড় হাতের টি বা ক্যাপিটাল লেটারের টি একটা আইকন আছে, তো এটাতে ক্লিক করবেন, এটা হচ্ছে টাইপ টুল। এটা সিলেক্ট করার পরে, টাইপ টুলটা সিলেক্ট করার পরে দেখবেন একটু লোড নিবে, আপনার ফটোশপ একটু লোড নিতে পারে। এন্ড এইখানের মধ্যে আপনি জাস্ট আর্টবোর্ডে যে কোনো একটা জায়গায় সিঙ্গেল একটা ক্লিক করবেন, তখন দেখবেন আপনি এখানের মধ্যে আপনার লেখাটা উঠছে। এখন এটা অনেক ছোট, আমরা জাস্ট যে কোনো কিছু একটা লিখলাম, এন্ড এটার কালারটা শো করতেছে হচ্ছে রেড। আপনারা চাইলে এটার কালারটা চেঞ্জ করতে পারবেন, জাস্ট মুভ টুলে যান, এটা সিলেক্টেড থাকবে লেয়ার প্যানেল থেকে, এন্ড কালারে ক্লিক করে কালারটা চেঞ্জ করে ওকে দিয়ে দেন, কালারটা হয়ে গেল। এখন এই লেখাটাকে বড় করব কিভাবে? এই লেখাটাকে বড় করার জন্য আমরা 2 ভাবে বড় করতে পারি। কন্ট্রোল টি দিতে পারি, টি দিয়ে যে কোনো একটা পয়েন্ট থেকে ধরে ড্র্যাগ করলে এটা বড় হবে। এছাড়া আপনারা দেখবেন টাইপ টুলের ঠিক ডান পাশে একটা কন্ট্রোল প্যানেল যেটা আছে প্রপার্টিজ, সেখানের মধ্যে দেখবেন যে ক্যারেক্টার নামে একটা বক্স ওপেন আছে, এন্ড এখানের মধ্যে মিডিয়া প্রো বা হাবিজাবি কিছু লেখা থাকতে পারে। এই প্রথম যে বক্সটা হচ্ছে, এটা হচ্ছে ফন্টের নাম। এখন এখানে আপনি মাল্টিপল ফন্ট, এখানে ফার্স্টে রাইট ক্লিক দিয়ে নেই, এখানে মাল্টিপল ফন্ট প্রিসেট অবস্থাতেই থাকে ফটোশপের সাথে। আপনি যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারেন, অথবা ফন্ট ইনস্টল করেও আপনি ইউজ করতে পারেন। ফন্ট ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করতে পারেন, ডাউনলোড অ্যান্ড ইনস্টলটা পরে দেখাচ্ছি। আপাতত এখানের মধ্যে থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন।
এখন প্রত্যেকটা ফন্টের মাল্টিপল ফ্যামিলি থাকে, লাইক বোল্ড, সেমি বোল্ড, রেগুলার। এটা হচ্ছে ফন্টটাকে আপনি কতটুকু মোটা বা চিকন করবেন সেটা হচ্ছে মিন করে। তো আমি এখান থেকে ধরেন আমি ক্যালিবেরি নামে একটা ফন্ট আছে, এটা আমি সিলেক্ট করলাম। এন্ড ঠিক এখানে দেখেন রেগুলার লেখা, এই নিচের বক্সটাতে যখন ক্লিক করবো এখানে দেখেন লাইট, লাইট এক্সট্রা লাইট বা লাইট ইটালিক, রেগুলার। এখানে বিভিন্নভাবে আমি মোটা বা চিকন ফন্টটাকে করতে পারতেছি। আমাদের ডিজাইনের সাথে আমরা এটাকে ছোট বড় করে থাকি। এতটুকু ক্লিয়ার আশা করি হইছেন। এরপর আমি যেটাতে ছিলাম ফন্টটাকে আমি কন্ট্রোল টি দিয়ে বড় করছিলাম, কিন্তু এক্সাক্ট মাপটা কিন্তু আমি জানি না কতটুকু ফন্ট সাইজ ছিল আমার। ঠিক নিচেই দেখেন এখানে একটা আইকন আছে, ক্যাপিটাল লেটার দুইটা টি, কিন্তু একটা টি ছোট একটা টি বড়। আপনি এইখানের মধ্যে মাল্টিপল কাস্টম প্রিসেট সাইজ পাবেন। অথবা এই বক্সের মধ্যে যদি সিলেক্ট করে আপনি যদি হচ্ছে নিচের দিকে স্ক্রোল করেন, মাউসটাকে ব্যাকে স্ক্রোল করেন, তাহলে এটা ছোট হবে, ফ্রন্টে স্ক্রোল করলে এটা বড় হবে। অথবা আপনি চাইলে এখানে লিখেও দিতে পারেন, আমি টাইপ করেও লিখে দিতে পারি। উম, আমি টাইপ করে লিখে দিলাম, এন্টার দিলাম, এটা বড় ছোট লিখেও করা সম্ভব। এতটুকু ক্লিয়ার হয়েছেন সবাই? যদি হয়ে থাকেন তাহলে চ্যাট বক্সে জানাবেন। আপনার পিসিতে টাইপ টুলের ফন্ট কালারটা হচ্ছে সাদা হয়ে আছে, এজন্য আপনি দেখতে পাচ্ছেন না। ফন্টের কালার ব্ল্যাক করে দেন, দেখতে পারবেন। মাউসের অপশনটা হচ্ছে আপনি টাইপ টুল থেকে যদি কোনো ফন্টকে ছোট বড় করতে চান, তাহলে এই যে আইকনটা আছে এখানে, এটাতে ক্লিক করে আপনি যদি মাউসকে সামনে নেন, স্ক্রোলটাকে সামনে নেন, তাহলে এটা বড় হবে। স্ক্রোলটাকে পেছন দিকে আনলে এটা হচ্ছে ছোট হবে ফন্ট, এটা বলেছি। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। শর্টলি হচ্ছে টাইপ টুল থেকে সিলেক্ট করবেন, লেফট সাইডে বড় হাতের টি এর মতন একটা আইকন আছে, এটা ক্লিক করে ক্লিক করবেন, আর্টবোর্ডের মধ্যে লেখা আসবে। এখান থেকে আপনি প্রথম বক্স থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, সেকেন্ড বক্স থেকে ফন্টের ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন, লাইক রেগুলার করবেন, বোল্ড করবেন, বা চিকন বা মোটা কি করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এন্ড পরের অপশনটা থেকে আপনি ফন্টের সাইজটাকে ছোট বড় করতে পারবেন মাউসে স্ক্রোল করার মাধ্যমে। অথবা লিখে ছোট বড় করতে পারবেন। আপনি 100 দিলে 100 হবে, আপনি এখানে 50 দিলে 50 হবে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে বিষয়। আচ্ছা, আমাকে একটা সেকেন্ড একটু টাইম দেন। ওকে, এখন এক second, এখন তো নাই। আচ্ছা, এই হলো গিয়ে ব্যাপার। তো ফন্টের ব্যাপারটা ক্লিয়ার। এখন অনেক সময় হয় না যে আমরা লাইন লিখবো, নিচের লাইনে যাব। এখন ফন্ট থেকে আমরা নিচের লাইনে কিভাবে যাব? আমরা জাস্ট কন্ট্রোল শিফট প্রেস করে এন্টার দিব, তাহলে দেখেন আমরা নিচের লাইনে চলে যাব। নিচের লাইনটা এইভাবে না, আমাদের এখানে হচ্ছে একটু ইয়া হয়ে আছে। হুম, আচ্ছা, মেবি আমার ফটোশপের প্রবলেম, ফটোশপকে একটু রিসেট করে নিই। স্পেস থেকে রিসেট এসেনশিয়াল, আশা করি এখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, যে ভাই নিচের লাইনে যায় না কেন? আচ্ছা, লিখলাম। এখন হচ্ছে এখানে ফন্টের সিলেক্ট করে নিই, and এটাকে হচ্ছে লাইনটা ঠিক করে নিই। হুম, এবার ঠিক আছে। আচ্ছা, আমি আবার দেখাই, ঠিক আছে? ধরেন আমি এখানের মধ্যে কিছু লিখছি, এখন আমি নিচের লাইনে যাব। নিচের লাইনে যাওয়ার জন্য আমি শিফট থেকে এন্টার প্রেস করবো, আমাদের নিচের লাইনে আসবো। তাহলে আমরা এখানে টাইপ করলাম, তাই তো? আমি বলি, ক্লাস চলাকালীন অবস্থায় পিসি থেকে দূরে যান, জাস্ট ক্লাসটা দেখেন, পরবর্তীতে হচ্ছে ভিডিও দেখে প্র্যাকটিস করেন। ক্লাস শেষে আমি আপনার সমস্যা শুনবো, ঠিক আছে? অ্যান্ড ক্লাস চলাকালীন অবস্থায় নিজে প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো টপিক মিস করেন, আমি সেটা রিপিট করব না।
আচ্ছা, যদি ফন্টের কালার চেঞ্জ না হয়, আপনি এখান থেকে যে উপরে কালার আছে এই কালারও আপনি চেঞ্জ করতে পারবেন। আর যদি এইসব মেনু না থাকে, উইন্ডো থেকে এই মেনুগুলো এনে নেন। আচ্ছা, এখানে দুইটা লাইনের মাঝখানে দেখেন গ্যাপ আছে, এই গ্যাপটাকে আমরা চাইলে বড় এবং ছোট করতে পারি আর কি, গ্যাপটা বাড়াতে বা কমাতে পারি। সেটা হচ্ছে পাশে দেখবেন এর নিচে ড্যাশ লাইন, আবার এর নিচে ড্যাশ লাইন, সাইডে একটা অ্যারো সাইন, এরকম একটা আইকন আছে। ঠিক আছে, এটাতে আপনি যখন হচ্ছে স্ক্রোল করবেন তখন হচ্ছে, সরি, স্ক্রোল করার আগে আপনার ফন্টটা মাস্ট বি সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, সিলেক্ট করে নিলেন। এখন আপনি যদি হচ্ছে এখান থেকে যদি লাইনটা যদি বাড়ান বা স্পেসিংটা যদি বাড়াইতে চান, তো স্পেসটা এইভাবে বাড়বে সামনের দিকে স্ক্রোল করলে, আর পেছন দিকে নিলে স্পেসটা আস্তে আস্তে কমে আসবে। আপনি চাইলে এটা ম্যানুয়ালিও করতে পারেন। লাইক আমি যদি এখন 10 দেই, 10 দিলে একদম একটার সাথে একটা, একটার উপর একটা ওভারল্যাপ হয়ে যাবে। আর আমি যদি একটু বাড়াই কমাই, সরি, এন্ড আমি যদি হচ্ছে 80 দেই, এটা বাড়বে কমবে। সো এখান থেকে আমরা লাইনের মাঝখানে যে গ্যাপটা থাকে এটা বাড়াতে বা কমাতে পারি। ঠিক আছে, এটা অনেক সময় আমাদের ডকুমেন্টেশনের কাজ করার সময় আমাদের এটা প্রয়োজন পড়ে। ওকে, যে কোনো ডকুমেন্টের কোনো কিছু আপনি লিখবেন তখন স্পেস লাইন এগুলো কিছু বাড়াইতে বাড়াইতে হয়, ওই মোমেন্টে হচ্ছে মূলত এই জিনিসগুলো কাজে আসে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন প্রত্যেকটা অ্যালফাবেটের সাইডে দেখেন, প্রত্যেকটা অ্যালফাবেটের মধ্যে যে স্পেসটা আছে, এই প্রত্যেকটা অ্যালফাবেটের যে স্পেসটা আছে, এই স্পেসটা যদি আপনি বাড়াইতে কমাইতে চান, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এইখানে দেখেন VA নামে একটা আইকন আছে, এটাতে যদি আপনি স্ক্রোল করেন প্রত্যেকটা ফন্টের মাঝখানে স্পেসটা বাড়বে। এন্ড আপনি যদি একদম মাইনাস ফিগারে নিয়ে যান তখন স্পেসটা কমে যাবে, এন্ড এটা রিপিট ওই সাইডে চলে যাবে। ঠিক আছে, তো আমরা ফন্টের স্পেসটা বাড়িয়ে কমিয়ে হচ্ছে ফন্টের যে মিডলের যে গ্যাপ গুলো থাকে সেটা হচ্ছে আমরা অ্যাডজাস্ট করতে পারি। ঠিক আছে, এখন এই যে ম্যাট্রিক দেখতেছেন এটা হচ্ছে গিয়ে, আচ্ছা এটার অপশনটা না, এখানে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করেন। এইখানে দেখেন দুইটা অপশন নিচে আছে, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার টি দেওয়া আইকন আপ ডাউন অ্যারো, আর একটা হচ্ছে ক্যাপিটাল লেটারের আইকন কিন্তু লেফট রাইট অ্যারো। ঠিক আছে, এটা দিয়ে কি করে, এটা দিয়ে মূলত এই যে আপনাদের যে ফন্টটা আছে এটাকে হচ্ছে আমরা বড় আর কি উপর দিকে লং অথবা পাশে লং করতে পারি। ঠিক আছে, আমি যদি এটা বাড়ায় দিই, ধরেন আমি 175% দেন, দেখেন ফন্টটা সাইড থেকে কেমন স্ট্রেচ হয়ে গেছে। এন্ড এখান থেকে হচ্ছে আমি যদি কমায় দিই, দেখেন ফন্টটা হচ্ছে ছোট হয়ে যাবে বা উপর থেকে প্রেসারাইজ হয়ে যাবে, এরকম একটা কিছু মনে হবে আর কি। ঠিক আছে, তো আমরা যদি আবার একদম 0 0 করে দিই সব, ধরেন এটা 0 করে দিলাম। আচ্ছা, স্পেসিং এটা 0 হবে না, সরি, এটা হবে হচ্ছে 0, এন্ড এগুলা হচ্ছে হবে 100, এটাও হবে হচ্ছে 100। তাহলে হচ্ছে কি আমাদের আগের পজিশনে ফন্টটা চলে আসলো। অনেক সময় আমরা কি করি, কন্ট্রোল T দিয়ে ধরার পর শিফট প্রেস করে যদি টান দেই, দেখেন ফন্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক আছে, সো যদি আপনি ফন্টকে টেনে বড় ছোট করতে চান, সেই ক্ষেত্রে জাস্ট আপনি অল্ট বাটন প্রেস করে ক্লিক করে ড্র্যাগ করতে পারেন কন্ট্রোল T দিয়ে, অথবা কোনো কিছু ধরবেন না কিবোর্ডে, জাস্ট নর্মালি একটা যে কোনো একটা পয়েন্ট থেকে আপনি ছোট বা বড় করবেন। কিন্তু মূলত আমরা এইভাবে ছোট বড় করি না, কারণ আমাদের ডিজাইনের মধ্যে প্রত্যেকটা পয়েন্ট একদম অ্যাকিউরেট মাপের দিতে হয়, প্রত্যেকটা ফন্টের সাইজ অ্যাকিউরেট মাপের দিতে হয়। সো দ্যাটস আমাদের এইভাবে টেনে টুনে বড় করার কোনো সুযোগ নেই, আমাদের ফন্ট ফলো করেই, ফন্ট সাইজ ফলো করে আগাইতে হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে ক্লায়েন্টকে ফন্টের সাইজটা বলে দেওয়া লাগে, যে আমরা এই ফন্ট ইউজ করছি, এই কালার প্যালেট ইউজ করছি, আমাদের ফন্টের নাম এইটা। মাঝে মধ্যে ফন্ট ডাউনলোড করে তাকে ফন্টটাও দিয়ে দিতে হয়, যাতে করে সে এটাকে পরবর্তীতে এডিট করতে পারে। আশা করি সবাই বুঝতে পারছেন। এইবার এই যে আমার এখানে যে টাইপটা যে আমি করলাম, এই যে আমি টাইপ করলাম, এটার মধ্যে আমি কিছু জিনিস চেঞ্জেস আনবো। এখানে সবগুলো কি স্মল লেটারের না, ক্যাপিটাল লেটার, কিন্তু একটা অ্যালফাবেটও নাই। সো এইটাকে আমরা যদি হচ্ছে সবগুলোকে ক্যাপিটাল লেটার করতে চাই, সেই ক্ষেত্রে একটু নিচের দিকে আসলেই দেখবেন টাইপ অপশন নামে একটা অপশন আছে। সেই টাইপ অপশনের মধ্যে ক্যাপিটাল লেটার দুইটা টি এর মতন আইকন আছে, এই টি এর মতন আইকন আপনি ক্লিক করবেন, দেখবেন সবগুলো অ্যালফাবেট ক্যাপিটাল লেটারে হয়ে গেছে। ঠিক আছে, এর পরের অপশনটা একটা ক্যাপিটাল লেটারের টি দুইটা, কিন্তু একটা হচ্ছে একটু নিচের দিকে ছোট, একটা হচ্ছে বড়। তো এটার কাজটা কি, ধরেন কিছু কিছু বইয়ের মধ্যে, বিশেষ করে বইয়ের মধ্যে আপনি দেখবেন যে প্রথম ফন্টটা একটু বড় থাকে, পরের ফন্টগুলো অনেক ছোট থাকে। সো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি হচ্ছে ফন্টটাকে সিলেক্ট করবেন, সম্পূর্ণকে প্রথম অ্যালফাবেটটাকে বাদ দিয়ে সিলেক্ট করলেন, and আপনি এটা ক্লিক করলেন। পরবর্তীতে হচ্ছে এখান থেকে যদি আপনি উপরে গিয়ে ফন্ট কমায় দেন, ছোট করে দেন, দেখবেন যে হচ্ছে এটা, এটা হচ্ছে প্রথম অ্যালফাবেটটা বড় রেখে বাকি অ্যালফাবেট গুলো এরকম ছোট হয়ে যাবে। ঠিক আছে, তো এই স্টাইল করার জন্য মূলত হচ্ছে এই ফন্ট ইউজ হয়। এখন কিছু কিছু ম্যাথের মধ্যে টু দি পাওয়ার থাকে, উপরে পাওয়ার থাকে,
তো সেই জিনিসটাও আমরা চাইলে এখান থেকে করতে পারি। আমরা জাস্ট ফন্টটাকে সিলেক্ট করি, ফন্টগুলোকে বা ওই টেক্সটটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে পাশে যে টি এর সাথে ওয়ান আছে সেই আইকনটাতে ক্লিক করি এন্ড আচ্ছা টি এর সাথে ওয়ান সিলেক্ট করলাম। এখন হচ্ছে আমাদের ফন্টের সাইজটা হইতে হবে হচ্ছে আই ড্রপার টুল মেবি নাই, আমরা হচ্ছে এটার সাইজটাকে দেখে নিই। এটার সাইজ হচ্ছে 210, আমরা 210 করে দিই ফন্ট সাইজটা 210। দেন এটা কিন্তু উপরের দিকে শিফট হয়ে গেল। এন্ড সেম ওয়েতে আমি যদি হচ্ছে এটাকে সিলেক্ট করে ধরি, ক্লিক করে ড্র্যাগ করি, নিচের দিকে আসি, আমি চাইলে টু দি পাওয়ার নিচেও দিতে পারি। ঠিক আছে, and চাইলে আপনি আন্ডারলাইন ইউজ করতে পারেন, আপনি চাইলে লাইনটাকে কেটে দিতে পারেন, রেখে দিতে পারেন। এই জিনিসগুলো মূলত আমাদের লাগে, কিন্তু এত কিছু লাগে না। আমাদের হচ্ছে নর্মালি ক্যাপিটাল লেটারটাই সবচেয়ে বেশি লাগে, এছাড়া আর কোনো কিছুর কাজ তেমন একটা আমাদের নাই। ঠিক আছে, ওকে। এখন যেহেতু প্রথমটা আমি সিলেক্ট করি নাই এন্ড পরের গুলোতে হচ্ছে অল ক্যাপস আমি হচ্ছে অফ করে দিছি, তো যার কারণে এটা হচ্ছে স্মল লেটার হয়ে গেছে এন্ড এটা হচ্ছে ক্যাপিটাল লেটারই রয়ে গেছে। এতটুকু ক্লিয়ার হয়েছে সবাই? আচ্ছা, আমরা যদি একটু কোর্স মডিউলের দিকে যাই, আমাদের হচ্ছে আমরা হরিজন্টাল টাইপ টুলটা দেখলাম। মূলত হরিজন্টাল টাইপ টুল আমরা কি দেখলাম? আমরা ফন্ট লেখা দেখলাম, ফন্টে থেকে আমরা কিভাবে নিচের লাইনে যাব, যেই ফন্টে সিলেক্ট করবে সেটাই বড় ছোট করা যাবে। আমি এফটাকে রেখে দিয়েছি যেহেতু এটা প্রথম অ্যালফাবেট, এই জন্য এফটা রেখে দিয়ে বাকিগুলো করে দেখাইছি। কারণ আপনার যদি মনে হয় আপনি এটা করবেন, আপনি এটাতেও কাজ করতে পারেন। এটাতে যদি কাজ করেন সেই ক্ষেত্রে হচ্ছে এই যে এটাকেও নিচে দেওয়া যাবে, এটাকে উপরে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এটা তো টেক্সট, জাস্ট নর্মাল টেক্সট, সবগুলো টেক্সটকেই করা যাবে, কোনো সমস্যা নেই। আর আমি চাইলে এটাকে এখন অফ করে দিতে পারি, আবার অন করতে পারি, সম্ভব। তো আমরা যেটা দেখলাম কিভাবে লিখবো, কিভাবে নিচের লাইনে যাব। নিচের লাইনে কিভাবে যাব? আমরা জাস্ট লাইনের লাস্টে ক্লিক করে শিফট এন্টার দিব, তাহলে আমরা কি করব, নিচের লাইনে চলে যাব। ঠিক আছে, এন্ড লাইনের স্পেস বাড়ানোর জন্য এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো আমরা ব্যবহার করব। প্রথমটা হচ্ছে আমাদের ফন্টের সাইজ, পরটা হচ্ছে লাইনের স্পেস। লাইনের স্পেসের ঠিক নিচেরটা হচ্ছে আমাদের অ্যালফাবেটের মাঝখানের স্পেস। আর পরের যে দুইটা দেখাইলাম সেটা হচ্ছে কি আমাদের ফন্টটাকে কিভাবে আমরা লং এন্ড শর্ট করতে, পাশে উপরে নিচে উইথ এবং হাইট কিভাবে আমরা বাড়াইতে কমাইতে পারি সেই জিনিসটা দেখলাম। এটা অনেক সময় ইউজ হয়, আমরা দেখবেন যে ইউটিউবে কিছু মাঝে মধ্যে ভিডিও আমাদের সামনে আসে, যে একটা লোক মাঝখানে বসে আছে, একটা লোক মাঝখানে বসে আছে এন্ড তার উপরে একটা ফন্ট গেছে অনেক লং, আর নিচের দিকে একটা ফন্ট চলে আসছে লং, কিন্তু হচ্ছে এটা একটু ওয়ার্প করা, একটু বাঁকা করা। এরকম কিছু ডিজাইন আমরা দেখতে পাই। আমি জানি না আপনি দেখছেন, আপনারা পাইছেন কিনা। তো এরকম কিছু জিনিস আমরা হচ্ছে মাঝে মধ্যে দেখতে পাই। তো ওইটাও কিভাবে করে সেটাও দেখা দিই। কারণ এটা আমি সিলেক্ট করলাম, সবগুলো আগের ফন্টগুলো ডিলিট করে দিই, and এখানে এত ফন্টের দরকার নাই। আহ আমি একটু ইয়া করে দিই, ফ্লাই লিখি। এখন ফ্লাই লিখার পরে আমরা হচ্ছে ফন্টটা একটু চেঞ্জ করে নিই, যেই ফন্টটা এই ডিজাইনের সাথে ম্যাচ করবে। ধর আমি ফ্লাই নিলাম, সব অল ক্যাপস করে দেই, অল ক্যাপস করে দিলাম। আচ্ছা অল, আচ্ছা ওয়াই ওয়াই হয়ে গেছে, সরি, এল, রাইট ক্লিক করলাম। এন্ড আমি যেটা করবো এটার মাঝখানে একটু স্পেসটা বাড়ায় নিই, এনাফ। এইবার আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে জাস্ট কন্ট্রোল টি দিব। আচ্ছা এখানে মনে হয় নিচে একটা লাইন আছে, দাঁড়ান লাইনটাকে আগে ডিলিট করে নিই। এই যে নিচের লাইনটা ডিলিট না করলে জিনিসটা আমাদের অ্যাকিউরেট আসবে না। তো এটার পরে আমরা হচ্ছে কন্ট্রোল টি দিতে পারি। টি দেওয়ার পরে আমরা রাইট ক্লিক করব, এখানে দেখবেন যে ফ্রি ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, ফ্রি ট্রান্সফর্মে যাই। বা এখান থেকে আপনাদের হচ্ছে ফ্রি ট্রান্সফর্মে গেলে হচ্ছে আপনারা যে কোনো পয়েন্ট থেকে ধরে, যে কোনো পয়েন্ট থেকে ধরে এটাকে কন্ট্রোল প্রেস করে ধরে আপনি হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। অথবা যেটা করতে পারি, আমরা রাইট ক্লিক করব, দেন হচ্ছে ওয়ার্পে যাব। ওয়ার্পে গেলে দেখবেন উপরে একটা অপশন চলে আসবে ওয়ার্প নামে, উপরের মেনু বারে একটা অপশন চলে আসবে ওয়ার্প নামে। এখানে আপনারা পাবেন ফার্স্টে আর্ক, পরটাতে হচ্ছে আর্ক লোয়ার। আচ্ছা আর্কে যাওয়ার পরে আমরা এখান থেকে আর্কটাকে চেঞ্জ করতে পারি। অনেক সময় দেখি না আমাদের স্কুল কলেজের মধ্যে একটু সার্কেল থাকে টেক্সটার মধ্যে, তো আমরা এইটা করতে পারি। এন্ড আমরা যদি এখান থেকে যদি আর্ক এইভাবে দেই, দেন আমরা এটা হচ্ছে কোনো যদি আমরা বোতলের গায়ে লেবেল লাগাইতে চাই সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এইভাবে এটাকে রাউন্ডেড করে দিতে পারি, অ্যাডজাস্ট করে দিতে পারি। তারপর এখানে ফ্ল্যাগ শেপ আছে, আপনি চাইলে ফ্ল্যাগের এই পয়েন্টটাকে ধরে ইয়া করতে পারবেন, কন্ট্রোল প্রেস করা লাগে না, কিছুই প্রেস করা লাগে না, এটা ছাড়াই মনে করেন যে এটা করা যায়, ওয়ার্ক করা যায়। এন্ড
এটাকে ধরে যদি আমি ফ্রি ট্রান্সফর্মে যাই, ওই যে ফ্রি ট্রান্সফর্মে একটু আগে যেটা দেখালাম, কন্ট্রোল প্রেস করে আমি হচ্ছে এখান থেকে এটাকে জাস্ট আমার মতন করে অ্যাডজাস্ট করতে পারবো। আর আমার যেভাবে ভালো লাগতেছে আমি সেভাবে অ্যাডজাস্ট করতে পারবো। ওকে, এখন মেইন কথা হচ্ছে আমি যেটার জন্য এই কাজটা করছি, যে আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই, আমাদের এক্সাক্ট সাইজটাতে চলে আসলাম। রাইট ক্লিক করব, ওয়ার্পে যাই, এখানে অনেকগুলো ফাংশন পাবেন, সিলিন্ডার অপশনও আছে, সিলিন্ডার পাবেন। এন্ড এই সিলিন্ডারের মধ্যে আপনি আপনার টেক্সটের মাঝখানে গ্যাপগুলোকে আবার ছোট বড়ও করতে পারেন, অপশন আছে। মারাত্মক মারাত্মক লেভেলের কিছু ইয়া আছে। এন্ড আমরা এটাকে হচ্ছে ছোট বড়, এই বোতলের সাইজ অনুযায়ী আমরা হচ্ছে ইয়া করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি। ঠিক আছে, আপনি যেভাবে নেন সেভাবে এটা অ্যাডজাস্ট হবে। উম, আচ্ছা, এখান থেকে দেখেন আমরা চাইলে যে কোনো ভাবে এটাকে ট্রান্সফর্মও করতে পারতেছি আমাদের ইচ্ছা মতন। ওকে, আশা করি এতটুকু সবাই ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, নর্মালি আমি আবার একটু ব্যাকে যাই। ওকে, আমাদের এই পজিশনে আছে। এখন আমরা যা শিফট প্রেস করে ধরে, কন্ট্রোল টি, আমরা শিফট প্রেস করে ধরে এটাকে লং করি। ঠিক আছে, এটাকে লং করি। এন্ড লং করার পরে আমরা জাস্ট এটাকে রাইট ক্লিক করে, সরি, এটাকে একটা কপি নিয়ে নেই। কি রে ভাই, আচ্ছা, এটা রাইট উপরে রাইট ক্লিক দিব, দেন আমরা অল্টার প্রেস করে ধরে এটা একটা কপি নিয়ে নিব। কপি নেওয়ার পরে এটাকে কন্ট্রোল টি দিব, দেন রাইট ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল দিব, দেন এটা উল্টায় গেল। আমরা রাইট ক্লিক করি এন্ড এটাকে হচ্ছে এটার সাথে অ্যাডজাস্ট করে দেই। অ্যাডজাস্ট করার পরে এই পার্টটাকে কন্ট্রোল টি, রাইট ক্লিক, ফ্রি ট্রান্সফর্মে যাব, কন্ট্রোল প্রেস করে ধরবো। সরি, দাঁড়ান 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 দাঁড়ান। উম, আরে জুমের ইয়া ঝামেলা করতেছে। আহ, আমরা হচ্ছে এটাকে ওয়ার্পে যাই, ওয়ার্পে থেকে এখানে আমরা কাস্টম, কাস্টম অপশনটা আসতেছে না। হ্যাঁ, কাস্টম। আচ্ছা, কি অফ হয়ে গেল কেন? দাঁড়ান, স্ক্রিন শেয়ার করে নেই এবার। আচ্ছা, আমরা এইখান থেকে রাইট ক্লিক করে, যেটা আমরা কপি করছি লেয়ারটাকে, এটাকে আমরা রাইট ক্লিক করে এখানে দেখবো আমরা কনভার্ট টু শেপ নামে একটা অপশন আছে। দাঁড়ান, কোথায় 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 কোথায়, এই যে কনভার্ট টু শেপ। কনভার্ট টু শেপ নেওয়ার পরে কন্ট্রোল টি দেই এন্ড রাইট ক্লিক করে আমরা ফ্রি ট্রান্সফর্মে যাই, দেন এখান থেকে হয়তোবা আমরা হচ্ছে ওয়ার্পে গেলে আমরা হচ্ছে এখানে ইয়া পাবো। এই যে আমরা এখান থেকে হচ্ছে এটাকে ধরেন এতটুক পয়েন্ট, এখান থেকে আমরা যদি হচ্ছে কিছু মুভমেন্ট করতে চাই, এখানে ফ্রি ট্রান্সফর্মই পাবে না। এটা হচ্ছে পার্সপেক্টিভে যাই, কন্ট্রোল প্রেস করে এই যে নেন পার্সপেক্টিভ দিয়ে আমি হচ্ছে এটুকুম করে দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে উপর থেকে জাস্ট এন্টার প্রেস করলে এনাফ। তো আমরা এই ধরনের কিছু দেখি না মাঝে মধ্যে, ধরেন যে কেউ বইসা আছে, আমরা একটু এটাতে যাই, ম্যান সিটিং এ যাই, ম্যান সিটিং এ যাওয়ার পরে হচ্ছে এইটা নেই, এই ইমেজটা নেই। ঠিক আছে, কপি ইমেজ, কপি ইমেজ, হ্যাঁ কপি ইমেজ, কন্ট্রোল ভি দেই, এটা আনলাম। এটাকে কন্ট্রোল, এই লেয়ারটাকে সিলেক্ট করে ধরে আমরা সাবজেক্ট থেকে চলে যাব, সিলেক্ট থেকে চলে যাব হচ্ছে সাবজেক্ট। আমাদের সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাক, দেন আমরা কন্ট্রোল জে দিয়ে দিতে পারি জাস্ট, এন্ড আগের লেয়ারটাকে আমরা ডিলিট করে দিই, আমাদের আর দরকার নেই। কারণ এই মানুষটাকে এখানে বসাই, কন্ট্রোল টি দেই, অল্টার প্রেস করে এটাকে নিচে নিয়ে আসি। এই ধরনের কিছু ইমেজ আমরা কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়াতে দেখি, তাই না? এই ধরনের ইমেজ। এন্ড নিচের মধ্যে আমরা হচ্ছে কি করতে পারি, আমরা হচ্ছে আমাদের ব্রাশ টুলে যাইতে পারি। ব্রাশ টুলে যাওয়ার পরে আমরা একটা এরিয়া সিলেক্ট করে দিতে পারি, লাইক এতটুকু একটা এরিয়া সিলেক্ট করে দেই। আমরা অল্টার ডিলিটে কালার, সরি অল্টার ডিলিট না, আমরা হচ্ছে ব্রাশ টুল দিয়ে এই জায়গাটার মধ্যে হচ্ছে আমরা ব্লার করে দিই বা ব্রাশ করে দিই, এটা কালার দিলেও হয়। আমরা হচ্ছে এখানে নিলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় ছোট করে দিই, জুম করে। আচ্ছা, শিফট প্রেস করে করি, এটাকে মানুষটা নিচে নিয়ে আসি। আচ্ছা, আমরা এখানে একটা মিস্টেক করছি, মিস্টেকটা কি, সেটা হচ্ছে কি আমরা কালার দিয়ে দিয়েছি সেম লেয়ারে, আমরা কালার দিব হচ্ছে অন্য লেয়ারে, তাহলে হচ্ছে আমরা এটাকে নিচে আনতে পারবো, আদারওয়াইজ নিচে আনা সম্ভব না। এই যে আমরা আনলাম, কন্ট্রোল টি দিব, শিফট প্রেস করে আমাদের যেখানে যতটুকু দরকার অতটুকু হচ্ছে আমরা অ্যাডজাস্ট করে দিব, এখানে রাখি। ফিল্টার থেকে, আচ্ছা, এন্টার দিয়ে নিই,
কন্ট্রোল ডি। আমরা হচ্ছে ফিল্টার থেকে চলে যাব হচ্ছে ব্লার, গাউসিয়ান ব্লার। ওকে, জাস্ট এই। আর আমরা কিন্তু এই টাইপের অনেক দেখি আর কি, মূলত অনেক ধরনের ডিজাইন আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই মার্কেটে। অনেকেই হচ্ছে এই ধরনের ডিজাইনগুলো আমাদের সামনে হচ্ছে করে, সোশ্যাল মিডিয়াতে আসে। দাঁড়ান, এটা নিচে নিয়ে নেই। ওকে, এই টাইপের কিছু ডিজাইন কিন্তু আমরা দেখি, জাস্ট দেখানোর সাথে বললাম। তো এই নিচেরটা কিভাবে নিলাম, কন্ট্রোল টি দিয়ে রাইট ক্লিক। এখানে দেখবেন হচ্ছে পার্সপেক্টিভ অপশনটা আপনাদের নাই, কেন নাই? এটা ফন্টে আছে। আপনি যখন এটাকে রাইট ক্লিক করে কনভার্ট টু শেপ করে নিবেন, দেন আপনি কন্ট্রোল টি দিয়ে রাইট ক্লিক করলে এখানে পার্সপেক্টিভ অপশনটা চলে আসবে। এন্ড এটা আসার পর আপনি কন্ট্রোল প্রেস করে জাস্ট একটা পয়েন্ট ধরে টান দেন, দেখেন এটা খুব সুন্দরভাবে আপনার যে কোনো পয়েন্ট থেকে এটা করা যাবে। ঠিক আছে, শেপ করে নিতে হবে। সো আমরা এখানে কি শিখলাম, আমরা কিভাবে একটা টেক্সটকে ওয়ার্ড করতে পারি এন্ড একটা টেক্সটকে কিভাবে শেপে কনভার্ট করতে পারি। এতটুকু ক্লিয়ার হয়েছেন সবাই? এন্ড হালকা পাতলা একটু ইউজেসও দেখলাম যে কিভাবে আর কি অ্যাকচুয়ালি ইউজ করা যাইতে পারে। এতটুকু কি সবাই ক্লিয়ার হয়েছে? একটু চ্যাট বক্সে জানাবেন। আচ্ছা, এটা এরকম বারবার জুম অপশনটা অন হয়ে যেতেছে কেন, আমি এটাই বুঝতেছি না। হ্যাঁ, কয়েকবার দেখলে পারবেন, খুবই ইজি। এটা একদম আপু কোনো একদম কঠিন কিছু না, নর্মাল বিষয়। আপনি যদি একটু জাস্ট ধীরে সুস্থে প্র্যাকটিস করেন, কারণ আজকের ক্লাসের পরে তো আপনাদের আবার মোটামুটি 5 দিন পরে ক্লাস। এই 5 দিন এনাফ, মোর দেন এনাফ এই বিষয়গুলো ক্লিয়ার করতে। আর প্রচুর পরিমাণে হচ্ছে ইউটিউবের ভিডিও দেখবেন, রিসার্চ করবেন। যত বেশি রিসার্চ করবেন তত আপনার সামনে বিষয়গুলো ক্লিয়ার হবে। ঠিক আছে, আচ্ছা গেল। So, আমরা একটু কোর্স মডেলের দিকে যাই। আমাদের হচ্ছে আমরা হচ্ছে হরিজন্টাল টাইপ টুল দেখানোর পরে আমরা ওয়ার্ড টেক্সট এন্ড টেক্সট টু শেপ এই জিনিসটা ক্লিয়ার করে ফেললাম। এটা এটা দুই একবার দেখবেন, একটা একটা করে টপিক দেখবেন, মনে থাকবে। সমস্যা নেই, ক্লাস টাইম তো, ক্লাস টাইমে হচ্ছে আমরা রেগুলার মেনটেন করে চলে যাই। তো তখন দেখা যায় যে হচ্ছে অনেক কিছু ক্যাচ করাটা একটু কষ্ট হয়ে যায়। যে আপনি যখন একটু করবেন না, তখন পারবেন, সমস্যা নেই। ওরে চোখে কি যেন গেছে, এক সেকেন্ড। পোকার জ্বালায় আপদ, সবকিছু বিক্রি টিক্রি করে দেয়, গ্রামে শিফট হওয়া দরকার। ঢাকা আর ভাল লাগে না। এখন আমরা হচ্ছে একটু ভার্টিক্যাল টাইপ টুলটার দিকে যাই। আমরা এই যে হরিজন্টাল টাইপ টুল দিয়ে এত কিছু করলাম না, এখন আমরা যদি চাই যে আমরা কোনো কিছু হচ্ছে লম্বায় লিখবো, তখন কি করব? আপনার এই টাইপ টুলে রাইট ক্লিক করলে আপনার এখানে ভার্টিক্যাল টাইপ টুল নামে একটা অপশন পাবেন। সো এটা যদি আপনি ক্লিক করেন, দেখেন টেক্সটটা কিভাবে আসছে, লম্বায় আসছে, তাই তো? এন্ড এই জিনিসটা বাকি সবই সেম। আমরা এইখানে যা যা করছি এটা তো তাই তাই করা যায়। এখন এইটা করার পরে আমি যদি হচ্ছে এটাকে শেপে কনভার্ট করি, রাইট ক্লিক করে হচ্ছে আমি যদি কনভার্ট টু শেপ দিয়ে দেই, হয়ে গেল রে, কনভার্ট টু শেপ। দেন কন্ট্রোল টি দিব, রাইট ক্লিক করব, আমি যদি পার্সপেক্টিভ দেই এন্ড কন্ট্রোল কন্ট্রোল প্রেস করা লাগবে না, এটা অটোমেটিক হয়ে যাবে, নেন। হয়ে গেছে। আমি আগের এই যে ফ্লাইটটা অফ করে দেই, এই ফ্লাইটটা অফ করে দিই, নেন। হয়ে গেছে। খুব ইজি না বিষয়টা, একদম শর্টকাট। নেন, জিনিসগুলো দেখতে খুব ইন্টারেস্টিং লাগে। আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট বা অন্যান্য কিছুতে এই জিনিসগুলো খুব সুন্দর মতন ইউজ করতে পারি, এন্ড দেখতেও ভালোই লাগে, খারাপ না। ঠিক আছে, খুব ইজি এন্ড খুব সুন্দর সুন্দর টপিক আছে এখানের মধ্যে। আপনারা যদি ফটোশপটাকে প্রপার ভাবে অ্যানালাইসিস করতে পারেন, জিনিসটা সুন্দর। কিন্তু কেন জানি না আমাদের ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কোনো কাজে এটা তেমন একটা আসে না। তবে হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে দেই। আহ, কিছু কিছু জায়গাতে আমার যদিও এক্সপিরিয়েন্স অনেক বেশি, আমার এক্সপিরিয়েন্স অনেক বেশি ইলাস্ট্রেটরে অ্যান্ড ব্র্যান্ড ডিজাইন নিয়ে অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে, কিন্তু তারপরও কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে অনেকে হচ্ছে আপনার সামনে আসতে পারে এরকম যে হচ্ছে সে হচ্ছে রিসেন্ট এই কাজগুলোর মধ্যে খুব ভালো করতেছে, এন্ড সে আপনার সাথে এমন একটা অ্যাটিটিউড দেখাবে যে সে দুনিয়ার অনেক কিছু হয়ে গেছে। তো এরকম যদি কোনো প্ল্যাটফর্মের মধ্যে আমি পড়ি, আমার মেজাজটা তখন একটু গরম হয়ে যায়, একটু এমনি রাগী স্বভাবের মানুষ। তখন আমি যেই কাজটা করি ওইটার শেষ দেখে ছাড়ি। অ্যান্ড আপনাদেরকে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমি যেহেতু ফটোশপে
ফটোশপের কাজ তো করি, কিন্তু হচ্ছে ফটোশপটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমার কোনো কাজে আসে না পার্সোনালি। তো যার কারণে ফটোশপ নিয়ে আমার তো মাথা ব্যথা নাই। কিন্তু হ্যাঁ, কিছু কিছু জায়গায় কিছু কিছু সিচুয়েশন আমার সাথে এমন ঘটেছে রিসেন্টলি, যার কারণে আমার মাথা একটু গরম আছে বর্তমানে। অ্যান্ড আমি ফটোশপের A to Z এর সব দেখে ছাড়বো, অ্যান্ড বলে দিলাম আগামী 1 থেকে 2 বছর আমি শুধু ফটোশপ নিয়েই কাজ করব। ইলাস্ট্রেটর যা পারি আলহামদুলিল্লাহ, এটা আগামী 10 বছর কাজ না করলে আমি ভুলবো না। আর ক্লায়েন্টের কাজ তো ইলাস্ট্রেটর দিয়ে করি, সো ক্লায়েন্টের কাজ কন্টিনিউয়াস আসতেছে। সো ওই কাজগুলো করলে ইলাস্ট্রেটর আমি আর ভুলার কোনো সুযোগ নাই। কিন্তু ফটোশপের যতগুলো টুলস আছে আমি সবগুলোকে আবার রিভিউ করব, রিভিউ করে প্র্যাকটিস করব। অ্যান্ড হচ্ছে ফটোশপে এক্সপার্ট হইতে গেলে যা যা লাগে, যা কিছু শিখা লাগে, সব আমি ইনশাল্লাহ শিখে ফেলবো। এটা হচ্ছে কি আমার একটা জেদ। যাক, আমরা এটাকে আবার কন্ট্রোল T দেই। আচ্ছা, এটাকে আমরা কন্ট্রোল T দেই। কন্ট্রোল T দিলাম, এটাকে আমরা রাইট ক্লিক করে আমরা এটাকে দেই হচ্ছে ওয়ার্প। ওয়ার্পে যাওয়ার পর আমরা এখান থেকে কাস্টম সিলেক্ট করা আছে। এখন এই কাস্টম থেকে আমরা যেটা করতে পারি, এখানে আমরা কিছু পয়েন্ট কন্ট্রোল প্রেস করে ধরলে আমরা এখানে কিছু পয়েন্ট ধরতে পারি। এন্ড আমরা এখান থেকে এই জিনিস, আরে কি করতেছে, দাঁড়ান একটু ব্যাকে যান। এই পয়েন্ট থেকে আমরা হচ্ছে এটাকে ধরে ধরে এগুলাকে অ্যাডজাস্ট করতে পারি বা যে কোনো ভাবে নষ্ট করে দিতে পারি। ওয়ার্পের কাজ মেইনলি হচ্ছে নষ্ট করা অথবা কোনো ডিজাইনকে আরেকটু স্টাইলাইজ করা, ঠিক আছে? কিন্তু আমার কাছে কেন যেন ওয়ার্ক করতে গেলে সবকিছু নষ্ট হয়ে যায় আর কি, আমার কাছে কেমন কেমন যেন লাগে, এই আর কি। এই হচ্ছে গিয়ে বিষয়, ওয়ার্কের কাজটা আপনার ক্লিয়ার। কোনো কোশ্চেন আছে এতটুকু নিয়ে? আমার মনে হয় না কোশ্চেন থাকার কথা। ঠিক আছে, এই গেল ব্যাপার, আমরা ডিলিট দিয়ে দিই। বাই দ্য ওয়ে, আপনারা তো পেন টুল মনে হয় পেয়েছেন। হ্যাঁ, লাস্ট ক্লাসে আপনাদের পেন টুল ছিল। সো আমরা একটু একটু ব্যাক করি পেন টুলে, ঠিক আছে? ধরেন আমরা হচ্ছে পেন টুল দিয়ে যদি ক্লিক করে, যদি এই যে এখানে পাথ সিলেক্ট করা আছে, আমি যদি হচ্ছে এখানটা যে কোনো একটা লাইন নেই, ধরেন আমি ভদ্রতার সহিতই নেই, একটা লাইন নিলাম। আমি এখানে একটা লাইন নিলাম, এখানে একটা পাত আছে, সরি, এখানে একটা পাত আছে, তাই না? এখন আমি এটার মধ্যে লিখবো। এটার মধ্যে আপনি লিখতে পারবেন? হ্যাঁ, অবশ্যই লিখতে পারবেন। কিভাবে লিখবেন? আপনি পাতটা নেওয়ার পরে আপনি জাস্ট টাইপ টুলে যাবেন, এটা হরিজন্টাল নিবেন অথবা ভার্টিক্যাল, সমস্যা নেই, কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল হরিজন্টাল দিয়ে লিখি। এটা নেওয়ার পরে জাস্ট এটার মধ্যে যখন আপনি মাউসের কার্সরটা নিবেন, দেখবেন যে আপনার কার্সর আইকনটা চেঞ্জ, এন্ড ক্লিক করেন। দেখেন আপনার পাথ ফলো করে সে হচ্ছে টেক্সটটা নিয়ে নিছে। এন্ড আপনি চাইলে মুভ টুল দিয়ে এটাকে আলাদা এন্ড পাথটাকে আলাদা করতে পারবেন। দাঁড়ান, আমার হচ্ছে এখানে ডিরেক্ট সিলেকশন টুলটা কই যায়? এখানে হচ্ছে পাথ সিলেকশন টুল। আচ্ছা, এখানে পাথটা পাই নাই, যাই হোক, কোন কারণে চলে গেছে যাই না। যাই হোক, আমরা একটু জুম করে দেখি। এই যে এইটা যাওয়ার পরে এখানে দেখেন, আমরা যখন হচ্ছে পাথ সিলেকশন টুলটা সিলেক্ট করতেছি এন্ড এখানে আইকনটা নিচ্ছি, দেখেন আইকনটা চেঞ্জ। এন্ড আমরা যখন ক্লিক করে ড্র্যাগ করতেছি, আমাদের লেখাটা ডানে বামে মুভ করতেছে। এন্ড যদি আমি একটু নিচের দিকে নিয়ে আসি, লেখাটা পাতের নিচে চলে আসতেছে, এন্ড উপরের দিকে নিলে লেখাটা পাতের উপরে চলে যাচ্ছে। সো এই এর মাধ্যমে কিন্তু আমরা এটাকেও কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? এন্ড যদি আপনি এটাকে যদি আবার হচ্ছে, সরি, আমরা মুভ টুলে যাই, এটাকে যদি আপনি রাইট ক্লিক করে কনভার্ট টু শেপ দিয়ে দেন, কন্ট্রোল T, রাইট ক্লিক, আচ্ছা আমি একটু মিনিমাইজ করে নিই। হ্যাঁ, যদি আপনি এটা, ধুর, এটাকে যদি আপনি হচ্ছে আবারও কন্ট্রোল T দেন এন্ড রাইট ক্লিক করে যদি আপনি পার্সপেক্টিভ অন করেন, এটাও কোয়াইট ইন্টারেস্টিং হইতে পারে। যে সরি, এটা কি হলো, এখান থেকে আসে না কেন? ও, এইখান থেকে নিতে পারি, আমরা এখানে নেই, রাইট ক্লিক দেই এন্ড আপনি হচ্ছে এইখানেও এটাকে হচ্ছে মুভমেন্ট করিয়ে নিতে পারেন। আমরা অল্টার প্রেস করে বড় করে নেই এন্ড যেখানে যতটুকু দরকার এতটুকু নেই। এন্ড এই মানুষের ছবি, এটা রাইট ক্লিক করে এই মানুষের ছবিটাকে ধরে কন্ট্রোল T দিয়ে আমরা এটাকেও বড় করে দিতে পারি, অল্টার প্রেস করে নেন, ঠিক আছে? এই ধরনের ইয়াগুলো আপনারা দেখবেন কোথায় সেটাও বলে দিই। জুতার যত পোস্ট থাকে না, জুতা, নাইক, অ্যাডিডাস, তারপরে আরো অনেক কিছু থাকে না ওইটাতে। তারপরে অ্যাপেলের এয়ারপডস এর মধ্যে এই ধরনের থিম কিছু ইউজ করে, আমার দেখা আছে। আমি জানি না এখন করে কিনা, কিছু কিছু জায়গায় দেখছিলাম। এটা কি ফ্যান মেড নাকি হচ্ছে অফিসিয়াল, এটা বলতে পারলাম না। সো এই জিনিসগুলো আমাদের প্রয়োজন পড়ে, মাল্টিপল টাইম প্রয়োজন পড়ে। সো এই জিনিসগুলো একটু ভালো মতন প্র্যাকটিস করবেন। আশা করি ক্লিয়ার হয়েছেন যে
টাইপ অন আ পাথ টুল কিভাবে কাজ করে? আপনি প্রথমে একটা পেন টুল থেকে এখানে পাত নিয়ে নিবেন, এখানে শেপ থাকলে কিন্তু কাজ করবে না। আপনি ফার্স্টে পাতে যাবেন, পাত নিবেন, তারপর এটার মধ্যে লিখবেন। এখন অনেক সময় দেখবেন কি মানুষের চতুর্দিক দিয়ে হচ্ছে, ধরেন আমি যদি ফ্রিডম পেন টুলে যাই অ্যান্ড কন্ট্রোল প্রেস করি, এগুলোকে হচ্ছে আই অফ করে দিই সব। ঠিক আছে, এগুলোকে আমি আই অফ করে রাখি, সরি, কন্ট্রোল ডি দিয়ে আমি জুম করে নিই অ্যান্ড ফ্রিডম পেন টুল দিয়ে আমি যদি, ও ম্যাগনেটিক অন করা আছে সমস্যা নেই, আমি যদি হচ্ছে মানুষটাকে সিলেক্ট করি, মানুষটাকে একটু সিলেক্ট করে নিয়ে আসি। আর একটু ইজি জিনিস করা উচিত ছিল, তাহলে হচ্ছে একটু ফাস্ট বোঝানো যেত, কিন্তু একটু বেশি কঠিন নিয়ে নিছি। আচ্ছা, কঠিন হলে কঠিন, কোনো সমস্যা নেই। ধরেন এতটুকু আমি একটা পাত, এই আল্লাহ, ব্যাকস্পেস 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 ব্যাকস্পেস, এন্টার। এই যে আমি পাত নিয়ে নিলাম, তাই না? এন্টার দেওয়ার পরে কিন্তু আমার পেন টুলটা রিলিজ হয়ে গেল, এন্ড আমি এখানে একটা পাত নিছি, একটা নিউ লেয়ার নেই। নিউ লেয়ার নেওয়ার পর আমি টাইপ করি, আমি জাস্ট এখানের মধ্যে একটা সিঙ্গেল ক্লিক করি। দেখেন মানুষের চতুর্দিক দিয়ে ইয়ে হয়েছে না? এখন আমি ফন্ট সাইজটাকে একটু অ্যাডজাস্ট করি, সবগুলোকে সিলেক্ট করে আমি ফন্ট সাইজটাকে একটু ছোট করে দেই, লেখাটাকে একটু ছোট, একটু ছোট করে দেই, এন্ড এটাতে রাইট ক্লিক করে কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে একটু অল্টার প্রেস করে একটু বড় করে দেই, অথবা শিফট প্রেস করে আমরা অ্যাডজাস্ট করে দিই আমাদের যেখান থেকে মানুষেরটাকে মিডলে রেখে এটাকে অ্যাডজাস্ট করা পসিবল আর কি, যতটুকু করতে পারি। And এখান থেকে শিফট প্রেস করে ধরে একটু অ্যাডজাস্ট করে দেই। ওকে। সো অনেকে অনেক সময় থাকে না, মানুষের চতুর্দিক দিয়ে লেখা থাকে, একটা বডির এক সাইডে লেখা থাকে, সো আপনারা এই টাইপের কাজ করতে পারেন, যদিও কাজটা আমার এতটা প্রপার হয় নাই, আর একটু সুন্দর মতন করা উচিত ছিল। সো আপনি চাইলে এখান থেকে এইভাবে করতে পারেন। আচ্ছা, সমস্যা নেই, আগে সুস্থ হন, সুস্থতা আগে। বর্তমানে যে দেশের যে অবস্থা, যে পরিমাণ মানুষ অসুস্থ হইতেছে, তো খুবই সমস্যা। আচ্ছা যাক, আমাদের কি কি গেল, আমরা হচ্ছে একটু ইয়াতে মডিউলে যাই। আমরা হরিজন্টাল টাইপ টুল দেখলাম, আমরা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল দেখলাম, আমরা ওয়ার্ড টেক্সট দেখলাম, আমরা টেক্সট টু শেপ দেখলাম, টাইপ অন আ পাথ টুল দেখলাম, তাই না? এগুলো আমাদের দেখা শেষ। এখন দুইটা জিনিস আছে, হরিজন্টাল টাইপ মার্কস টুল অ্যান্ড ভার্টিক্যাল টাইপ মার্কস টুল। আমার ফটোশপের যে ডেভেলপার আছে, ওরা আমার ধৈর্য না জিজ্ঞেস করতে ইচ্ছা করে, ভাই তুমি এই কাজ দুইটা জিনিস কেন দিছো, এই এই মার্কস টুলটা তোমার দেওয়ার দরকারটা কি ছিল? আমার এটা লজিকে আসে না। কেন লজিকে আসে না আমি আপনাদেরকে যদি বলি, সেটা হচ্ছে আমি জাস্ট হচ্ছে এগুলো ডিলিট করে দেই যেটা আগে ক্রিয়েট করছি, এন্ড ফ্লাই লেখাগুলোকে আমি জাস্ট নিয়ে আসি, এটা না এটাকে নিয়ে আসি, এন্ড এটাকে কন্ট্রোল টি দিয়ে আমি আবার আগের শেপে নিয়ে আসি, পার্সপেক্টিভে গিয়ে আমি আগের শেপটাতে নিয়ে আসলাম। হ্যাঁ, মডিউলটা দিয়ে দিব আপনাদের, তো হচ্ছে আজকেই দিয়ে দিব, না সমস্যা নেই, একটু ওয়েট কর। আচ্ছা, এই গেল না, মানুষটাকে আগে ছোট করি, কন্ট্রোল টি, মানুষটাকে আগে একটু ছোট করে নেই, এন্ড এখানে এই লেয়ারটা অন করি, তাহলে হচ্ছে এই শ্যাডোটাও চলে আসবে। আচ্ছা, এখন এইখানে যে মেইন সমস্যাটা, কোথায় যেন ছিলাম। আচ্ছা, ধরেন আপনি এখানে একটা টাইপ লিখছেন, যে কোনো একটা লেখা লিখছেন, এখন আপনার মনে হচ্ছে যে এই লেখাটাকে আপনার সিলেক্ট করা উচিত, এখানে আনি, আপনার মনে হচ্ছে এই লেখাটাকে আপনার সিলেক্ট করা উচিত। এখন আপনি সিলেক্ট করবেন কিভাবে? আপনি পেন টুল দিয়ে করবেন বা কিভাবে করবেন? আপনি জাস্ট এই যে টি এর মতন যে থাম্বনেলটা আছে, লেয়ার থাম্বনেল, যেটা এই লেয়ার থাম্বনেলের মধ্যে ক্লিক করবেন, সিলেক্ট পিক্সেল দিবেন, দেখেন আপনার অলরেডি সিলেক্ট হয়ে গেছে, তাই না? সিলেক্ট হয়ে গেল। And এই যে সিলেক্টটা যে হয়ে গেল, আপনি এটার মধ্যে চাইলে আপনার ইয়ে অনুযায়ী আপনি কালারও দিতে পারবেন, নতুন একটা লেয়ার নেন, আপনি চাইলে এখানে কালার দিতে পারবেন। ঠিক আছে, সবকিছুই করা পসিবল। কিন্তু এইখানের মধ্যে একটা দুইটা টুল দিয়ে আছে, ভার্টিক্যাল টাইপ টাইপ মাস্কিং টুল, এখানে আপনি যাই লিখবেন ওইটা হচ্ছে সিলেকশন আকারে থাকবে। আবার আরেকটা আছে হচ্ছে কি হরিজন্টাল টাইপ মাস্কিং টুল, এখানে আপনি যাই লিখবেন এটাও এরকম সিলেকশন আকারে থাকবে। এরপর আপনি নতুন লেয়ারে চাইলে কালার দিতে পারেন। তো আমার কথা হচ্ছে এই জিনিসটা অ্যাকচুয়ালি দরকারটা কি ছিল, এটা আমি আজ পর্যন্ত এটার কোনো কারণ বা কাজ বুঝি নাই, শুধু শুধু। সো আমাদের যদি কোনো টেক্সটকে সিলেক্ট করতে হয় বা সিলেকশনের মতন সিলেক্ট করতে হয়, সেই ক্ষেত্রে আমরা টেক্সট লেয়ারটার মধ্যে যে থাম্বনেইলটা আছে, এই সাইডে যা সাদা বক্স লেখা যা যা দেখবেন সব হচ্ছে থাম্বনেইল।
এই থাম্বনেলের মধ্যে রাইট ক্লিক করব, দেন হচ্ছে সিলেক্ট পিক্সেল দিব, দেখবেন যে সিলেক্ট হয়ে গেছে। দেন আপনি কন্ট্রোল সি দেন, কন্ট্রোল ভি দেন, যাই করেন না কেন এটা কপি হইতে থাকবে। এখন কথা হচ্ছে এইটা হচ্ছে গিয়ে টেক্সট, এটাকে আপনি এডিট করতে পারতেছেন, কিন্তু এটা টেক্সট না, এটা হচ্ছে গিয়ে কি রাস্টারাইজ লেয়ার। ক্লিয়ার? কিভাবে টেক্সটকে সিলেক্ট করবেন And বুঝতে পারছেন নাকি আবার বলবো? বুঝতে পারলে চ্যাট বক্সে জানান। ওকে, মোটামুটি সবাই বুঝতে পারছেন, ঠিক আছে। আচ্ছা, আবার হচ্ছে যে আমরা যদি কোনো টেক্সটকে সিলেক্ট করতে চাই, যে কোনো একটা টাইপ টুল থেকে আমরা একটা যখন টেক্সট নিব, নেওয়ার পরে আমরা যেটা করব, যদি এটাকে সিলেক্ট করতে হয়, আমরা এই যে লেয়ার থাম্বনেল যেটা, এটাতে রাইট ক্লিক করব, সিলেক্ট পিক্সেল দিব, দেন এটা আমাদের সিলেক্ট হয়ে গেল। অথবা কন্ট্রোল প্রেস করে যদি এটাতে ক্লিক করি, তারপরে এটা সিলেক্ট হয়ে যাবে, টেক্সটটা সিলেক্ট হয়ে যাবে। লেয়ার কন্ট্রোল প্রেস করে লেয়ার থাম্বনেলে ক্লিক করলেই ওই প্যানেলটা কি সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে, ওই প্যানেলটা সিলেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। এখন ধরেন এইখানের মধ্যে জিনিসটা দেখেন একটু খেয়াল করে, এই জায়গাটা দেখতে একটু অস্বাভাবিক লাগতেছে না? আমরা জাস্ট হচ্ছে এই দুইটাকে যদি একসাথে ধরি, কন্ট্রোল ডি দিয়ে এইটাকে, সরি এটা না, এটা কোনটা, এটা, আচ্ছা এটা লাগবে না, এটা ডিলিট করে দিন। ধরেন আমি এই দুইটাকে যদি ধরি, কন্ট্রোল প্রেস করে যদি সিলেক্ট করি, অ্যাড টু সিলেকশন হচ্ছে না, যাই হোক, আমরা এটাকে ধরি, সিলেক্ট করা আছে এটা, এই লেয়ারটাকে ধরলাম, আমরা জাস্ট একটু ব্রাশ টুলে যাব, আমরা হচ্ছে এখান থেকে হার্ডনেসটাকে কমায় দিব, সাইজটাকে একটু বড় করে দিব, অপাসিটি কমায় দিব, অপাসিটি ধরেন আমরা দিলাম হচ্ছে 20 অ্যান্ড হচ্ছে ফ্লো দিয়ে দিলাম হচ্ছে ধরেন যে 60 to 50% দিলে এনাফ, আমরা 50 দিলাম। এন্ড এটাকে এই দুই এটাকে আগে রাস্টারাইজ করে নিতে হবে, রাস্টারাইজ না করলে তো আবার ইয়া কাজ করে না, ব্রাশ কাজ করবে না। রাস্টারাইজ করে নিলাম, এই লেয়ারটাকে ধরলাম, এন্ড আমরা এখানের মধ্যে জাস্ট হচ্ছে একটু ব্রাশ করে দিলাম। এখন এই যে ব্রাশ করলাম, এখানে আমরা কি পাইছি ব্রাশ করে, আমরা এটা এখন এটাতে দেখবো। কন্ট্রোল প্রেস করে নিচের লেয়ারে ক্লিক করি, আচ্ছা এটাকে ডিসিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে নিচের লেয়ারে, আচ্ছা এই নিচের লেয়ারটা সিলেক্ট করি, এন্ড এখানে আমরা ব্রাশ করে দিই। ব্রাশ টুল দিয়ে আমরা হচ্ছে এই লেয়ারটা সিলেক্ট করে আমরা এখানে ব্রাশ করে দিই। ব্রাশ করার ফলে কি হইতেছে বুঝতে পারছেন, যে হালকা, এটা যে হালকা একটু শ্যাডো শ্যাডো টাইপ মনে হচ্ছে আমাদের। সিলেক্ট করলাম এই কারণে যাতে করে সিলেকশনের বাইরে আমাদের হচ্ছে কালারটা না যায়। ওকে, একটু এগুলাতে হচ্ছে একটু ইরেজ দিতে হবে, একটু হচ্ছে আমরা অপাসিটিটা কমায় দেই। আচ্ছা আমরা একটু ব্রাশটাকে ব্যাক করে নিই, ব্যাক করে আমরা ব্রাশটাকেই হচ্ছে একটু অ্যাডজাস্ট করে দিব। না, এই তো। সো এইভাবে আমরা লেয়ার থাম্বনেল ক্লিক করে লেয়ারটা সিলেক্ট করবো। আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছেন। এইবার আমাদের হচ্ছে মেইন পেরেশানি আসবে, সেটা হচ্ছে ব্লেন্ডিং অপশন। আমরা ফাইলে যাই, নিউ এ, সরি ফাইল নিউ না, আমরা ফাইল থেকে ওপেনে যাই, ফাইল থেকে ওপেনে যাওয়ার পরে আমরা হচ্ছে এই ইমেজটা নিয়ে আসি, এই ধরনের ইমেজ নিয়ে আসি। এখন এই ইমেজটা আনার পরে, আপু আবার বলতে পারতেছি না, সরি, আপনি হচ্ছে ক্লাস রেকর্ডিং দেখে বুঝে নিন। এখানের মধ্যে হচ্ছে আমরা যখন একটা কোনো ইমেজ নিয়ে নিচ্ছি, ইমেজের মধ্যে ধরেন আমরা দেখি না বিলবোর্ডের মধ্যে বাঁকা ভাবে কোনো লেখা থাকে, এখন বাঁকা ভাবে যে লেখা থাকে এখানে আমরা কিন্তু দুই ভাবে বসাইতে পারি। লাইক আমরা যদি একটা প্লাস আইকন দেই, দিয়ে লেয়ার নেই, একটা টাইপ টাইপ টুলে যাই, আমরা একটা টেক্সট নেই, ঠিক আছে, নর্মালি আমরা একটা টেক্সট নিলাম, এই টেক্সটটাকে আমরা কালার দিয়ে দিই কি হোয়াইট, হোয়াইট কালার দিয়ে দিলাম, আমরা এখন এটাতে বসাবো। কি করতে পারি, আমরা রাইট ক্লিক করে, আচ্ছা এটাকে একটা লেয়ার কপি করে নিই, এটা কপি থাকলে একটা আই অফ করে দিয়ে আরেকটা নিয়ে কাজ করি, এটাকে রাইট ক্লিক করে আমরা কি করতে পারি, কনভার্ট টু শেপ দিতে পারি। দেন আমরা কন্ট্রোল টি দিতে পারি, রাইট ক্লিক, পার্সপেক্টিভ দিতে পারি। পার্সপেক্টিভ দেওয়ার পর আমরা হচ্ছে এটাকে এখান থেকে মুভমেন্ট করতে পারি, এন্ড হচ্ছে কন্ট্রোল টি, আচ্ছা এখানে রাইট ক্লিক দেই, কন্ট্রোল টি দিয়ে আমরা হচ্ছে এটাকে বড় করে নেই, এটার সাথে অ্যাডজাস্ট করে দিই, ঠিক আছে। এবার আমরা রাইট ক্লিক করে আবার পার্সপেক্টিভে যাই, এন্ড আমরা হচ্ছে এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করি। উম, অথবা আমরা আমরা এইভাবে না করে আমরা রাইট ক্লিক করে ফ্রি ট্রান্সফর্মে যাইতে পারি,
এন্ড এখান থেকে হচ্ছে আমরা এটাকে বড় ছোট করে নিই, অথবা আমরা সর্বপ্রথম আগে ব্যাকে যাই, আমাদের হচ্ছে ইয়াটাই ঠিক হয় নাই। আমরা হচ্ছে এইখানে আগে সিলেক্ট করে নিই, কন্ট্রোল T, একদম সাইজ মতো নিয়ে নিই, তাহলে হচ্ছে আমাদের জিনিসটা ইজি হবে। রাইট ক্লিক করব, পার্সপেক্টিভ, আমরা এটাকে হচ্ছে বড় করে নিই এটার সাইজ অনুযায়ী, এন্ড এটাকে হচ্ছে এখানে নিয়ে আসি, এন্ড এখান থেকে হচ্ছে বড় করে নিই। হুম, এই যে আমরা এখানের মধ্যে কি করলাম, টেক্সটটাকে বসায় ফেললাম, তাই না? এটা গেল আমাদের একটা অপশন, কিন্তু এই পারে কিন্তু আবার আনতে পারতেছে না, এই পারে আনতে গেলে আমাদের আবার সেম সেম কাজটা করতে হবে, তাই তো? সেম কাজটা করতে হবে। তো এইভাবে করতে পারি। দেন আমরা এটাতে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাই। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে এই যে ব্লেন্ডিং অপশন সিলেক্টেড আছে, এখান থেকে আপনি জাস্ট এই ব্ল্যাক কালারটার মধ্যে আহ, যদি এটা কমাই বাড়াই, দেখেন এটা আমার হোয়াইট কালারটা গায়েব হয়ে যেতেছে। ঠিক আছে, দেখেন আস্তে আস্তে গায়েব হয়ে যেতেছে। এখন কতটুকু গায়েব করবো কতটুকু রাখবো এই জিনিসটা সেট করার জন্য আমরা অল্টার প্রেস করে এখানে দুইটা ক্লিক করে নিই, উপরে নিচে ক্লিক করে নিই। ঠিক আছে, এইবার আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারি অ্যাকচুয়ালি আমরা কতটুকু এখানে রাখতে চাচ্ছি। ব্ল্যাকটা যদি ইয়া করে দেই, বাড়ায় দেই, এখানে ব্ল্যাকটা যদি বাড়ায় দেই, এই জায়গাটা একটু খেয়াল করেন। আমি যদি ব্ল্যাকটা কমায় দেই, এই ব্ল্যাকটা কমায় দেই, দেখেন এইখানে ব্ল্যাকটা কি হইলো, চলে গেছে না? আমি এখানে ব্ল্যাকটা যদি আবার অল্টার প্রেস করে নিয়ে এসে আমি যদি হচ্ছে বাড়ায় দেই, দেখেন দেয়ালের নিচের যে ইয়াগুলো আছে, পার্ট গুলো আছে, সেটা কিন্তু একদম ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যেন একটু পুরাতন পুরাতন ডিজাইন চলে আসছে। আমরা এটাকে একটু এদিক নেই, এন্ড কন্ট্রোল প্রেস করে, আচ্ছা এটাতে হবে না, আমরা এটাতে নেই, অল্টার প্রেস করে দেন এটাকে যদি বাড়ায় দেই, গেল। এন্ড লেয়ার পার্টটাকে যদি একটু অ্যাডজাস্ট করে দেই, হুম, ব্ল্যাক কালারটা একটু নিয়ে আসি। আচ্ছা, একটু মনে হচ্ছে না যে এটা একটু অনেক দিন আগের পেইন্ট দেয়ালের মধ্যে ছিল, এখন হচ্ছে একটু ফেড হয়ে গেছে? এটা দিয়ে আমরা হচ্ছে ব্লেন্ডিং যে কোনো টেক্সট হচ্ছে ইয়া করতে পারি। এন্ড আবার যদি আমি ব্লেন্ডিং অপশনে যাই, এখন আমার মনে হচ্ছে যে এটা নিচে একটা শ্যাডো থাকলে ভালো হইতো। তো আমরা এখান থেকে ড্রপ শ্যাডো সিলেক্ট করে দিই, ড্রপ শ্যাডো। আপনাদের যেটা হবে আমি বলে দেই, আপনি যখন ড্রপ শ্যাডোতে ক্লিক করবেন তখন দেখবেন যে ড্রপ শ্যাডো মেনু আসতেছে না, তখন ড্রপ শ্যাডো লেখাটাতে ক্লিক করবেন। এন্ড এখান থেকে আপনি ডিস্টেন্সটা বাড়ায় দিতে পারেন, স্প্রেডটা বাড়ায় দিতে পারেন, সাইজটা বাড়ায় দিতে পারেন একটু, এন্ড অপাসিটিটা যদি কমায় দেন দেখবেন যে হালকা একটু থ্রি ডি ভাইব চলে আসছে। এইবার আপনি ইনার গ্লো দিতে পারেন, এই যে ইনার শ্যাডো, ইনার শ্যাডো দিলে এটাতেও সেম, আপনি এখানে যাবেন, ইনার শ্যাডো প্লেস করবেন, ইয়াটা বাড়ায় দিবেন, সাইজটা সাইজটা একটু ছোট বড় করে দিতে পারেন, অপাসিটিটা একটু বাড়ায় কমায় দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপরে উপরের দিকে আসলে দেখবেন যে বেভেল অ্যান্ড এমবস, এটাতে যাবেন। এখানে অনেকগুলো মেনু আছে, আপনি যদি এটাকে যদি এমবসের মতন করতে চান, ডেপথটা বাড়ায় দেন, সাইজটা বড় করে দেন, দেখেন এটা কি ভিতরে চলে গেছে। আচ্ছা, আমরা ভিতরে নিব না, আমরা হচ্ছে একটু ভিতরে নেই, সফটেনটা ইয়া করে দিই, বাড়ায় দিই, যাতে করে একটু থ্রি ডি একটা ভাব চলে আসে। এন্ড এটা চাইলে হচ্ছে আমরা এখান থেকেও অ্যাডজাস্ট করতে পারি যে কোনো ধরনের ইয়া। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে স্ক্রিনটাকে অপাসিটিটাকে বাড়াতে কমাতে পারি, আমরা এখান থেকে মাল্টিপ্লাই দিতে পারি, বা যে কোনো কালারটা চেঞ্জ করতে পারি। আমরা যদি কালার এখান থেকে যদি পার্পল করে দিই, দেখেন ভিতরে থ্রি ভাইবটা কেমন আসছে, তাই না? এইবার হচ্ছে কনকার দেই, কনকার রেঞ্জটা হচ্ছে যে আপনি কর্নার গুলোকে কত এইজ বা শার্প বা স্মুথ রাখবেন। ঠিক আছে, এটা আপনি যে কোনো শেপে বা যে কোনো কনভার্টে করতে পারেন, যে কোনো জিনিসে কনভার্ট করতে পারেন। ঠিক আছে, এই যে আমি এখানে বিভিন্ন ক্যারেক্টার চুজ করতেছি, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, আর যদি আপনার মনে না চায় আপনি এগুলো অফ করে দিবেন, নেন অফ করে দিচ্ছেন, আবার আগের পজিশন চলে আসে, ড্রপ সেটা অফ করে দেন, সব আগের মতন চলে আসবে। ঠিক আছে, এন্ড স্ট্রোক, যদি এটা লেখার সাইডে স্ট্রোক দিতে চান আপনি সাইজটা বড় করে দেন, এন্ড অপাসিটিটা কমায় দেন, শেষ, এখানে স্ট্রোক পড়ে গেল। এন্ড আপনি এখান থেকে যদি মাল্টিপ্লাই করে দেন, স্ট্রোকটা হালকা হয়ে যাবে, অপাসিটিটা একটু কমায় দেন। এই তো, বিভিন্ন ভাবে আমরা এটাকে মডিফাই করতে পারি। ওকে, টেক্সটে মডিফাই করতে পারি। এই তো গেল একটা অপশন, আমি জাস্ট অফ করে দিই। এইবার আমাদের টেক্সটের পালা। এই যে টেক্সটটা আছে না, আপনি কন্ট্রোল প্রেস করে থাম্বনেইলে ক্লিক করে টেক্সটটাকে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি থাম্বনেইলে রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল দিতে পারেন, দেন কন্ট্রোল C, কন্ট্রোল D, এটাকে আই অফ করে দেন, নতুন একটা লেয়ার নেন। উপর থেকে আপনি ফিল্টার থেকে চলে যাবেন হচ্ছে ভ্যানিশিং পয়েন্টে। এবার ভ্যানিশিং পয়েন্ট থেকে এই ক্লিক করে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করে যে কোনো একটা পয়েন্ট থেকে ক্লিক করে আপনি এরকম চারটা বক্স নিবেন, চারটা পয়েন্ট নিবেন।
এবার কন্ট্রোল প্রেস করে ধরে আপনি এটাকে ড্র্যাগ করবেন, এন্ড কন্ট্রোল প্রেস করে ধরে এই ড্র্যাগটাকে এখানে ম্যাচ করে দিবেন। আমাদের এখানে লেখা কি ছিল, লরেম ইপসাম। আমরা এখানে কি করব, কন্ট্রোল ভি দিব। এই যে আমাদের লেখাটা পেস্ট হয়েছে এখানে, এখান থেকে যদি আমরা এখানে নিয়ে আসি, এন্ড আমরা যদি কন্ট্রোল টি দেই, এন্ড শিফট প্রেস করে ধরে যদি আমরা হচ্ছে এটাকে বড় করি, ধরেন আমি আমি হচ্ছে এটাকে যদি ইয়া করি, এখানে মুভ করি, তো যে কোনো একটা পয়েন্ট থেকে ধরে আপনি হচ্ছে এটাকে মুভমেন্ট করে দেখেন যে এটা নিজের মতন করে ছোট এবং বড় হইতে থাকবে। তবে এই জিনিসটা একটু একটু হ্যাং করে, সো একটু সাবধান যখন কাজ করবেন, তখন যাতে একটু স্মুথ হাতে করতে পারেন সেটা একটু খেয়াল রাখবেন আর কি। যেমন আমার কিন্তু কন্টিনিউয়াসলি হ্যাং করতেছে, আর আমি ওই পারে নিতেই পারতেছি না, পি এর পরে কেন নিতে পারতেছি না কে জানে। আচ্ছা যাই হোক, কন্ট্রোল ডি দিয়ে দেন, ডিসিলেক্ট হয়ে যাবে, এন্ড আপনি এখানের মতো ওকে দিয়ে দেন, আমাদের লেখাটা পয়সা বললো। এবার এটার মতো সেম কাজ করেন, ব্লেন্ডিং অপশনে যান, এন্ড এখানে যদি হচ্ছে আপনি অল্টার প্রেস করে এখানে পয়েন্ট নিয়ে নেন, হোয়াইট কালার পয়েন্ট নিয়ে নেন, এইবার এটাকে বাড়ায় দেন, এটাকে একটু বাড়ায় দেন, দেখেন ব্ল্যাক কালার থেকে ইয়াটা গায়েব হয়ে যাবে। এবার হোয়াইটটা একটু বাড়ায় দেন, মানে এখান থেকে একটু কম ইয়া করলে দেখেন আস্তে আস্তে কি হইতেছে, ইয়াটাই গায়েব হয়ে যাইতেছে। এখন এইটা আরো দেখতে মনে হইতেছে কি, এটা অনেক পুরাতন, এটা অনেক জায়গায় অনেক দিন ধরে এখানে পড়ে আছে, পরিত্যক্ত একটা বিল্ডিং এর মতন মনে হইতেছে, তাই না? তো এই ধরনের টেক্সট প্রেজেন্টেশনের জন্য আমরা মূলত ব্লেন্ডিং অপশন এন্ড বিভিন্ন ধরনের মকআপ ক্রিয়েশনের জন্য আমরা ব্লেন্ডিং অপশনটা ইউজ করি। ওকে, ব্লেন্ডিং অপশন আরো সামনে কাজ আছে, এটা আপনারা পাবেন। তো এই হচ্ছে দুইটা ওয়ে যে কোনো একটা জায়গার মধ্যে টেক্সটকে সুন্দরভাবে অ্যালাইন করার, অ্যাডজাস্ট করে বসানোর। আশা করি সবাই বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে হ্যান্ড রেজ করতে পারেন। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করবেন। আচ্ছা মিজানুর রহমান ভাইয়া, আপনি লিভ নেবেন, কিন্তু ক্লাসের শেষে আমার একটু ইম্পর্টেন্ট কথা ছিল, আই থিংক সবার থাকা উচিত। বুঝতে পারতেছি আপনি হচ্ছে অসুস্থ, কিন্তু তারপরে হচ্ছে একটু থাকা উচিত। বাই দ্য ওয়ে, আমাদের ক্লাস টপিক কিন্তু শেষ। ঠিক আছে। হুম, একটু থাকা উচিত বলে আমি মনে করি। হুম। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই? লেয়ার প্যানেল নিচে আপনি এক্সট্রা স্পেস রাখতে পারবেন না, এখানের মধ্যে আপনার যদি লাগে স্পেস না, অ্যাকচুয়ালি আমি জাস্ট আই অফ করে রাখছি, আগের টেক্সট গুলোকে আই অফ করে রাখছি যাতে কাজ করার জন্য সুবিধা হয় আর কি। ভাই একটা অ্যালফাবেট দিয়েন, অ্যালফাবেট দেখিয়ে দিয়েন, কি অ্যালফাবেট আপু? ভাইয়া বুঝি নাই। আচ্ছা আমরা তো হচ্ছে কি করলাম, ক্লাস টপিক তো শেষ, কিন্তু ফন্ট ডাউনলোড আর ইনস্টল করবেন কিভাবে ওটা জানতে হবে না? তো ওইটা আগে দেখাই। আপনি নর্মালি ধরেন, আমি যদি নর্মালি ধরেন একটা ফন্ট লাগবে আমার, কি ফন্ট লাগবে, কি ফন্ট লাগবে, ধরেন যে বিজনেস মডার্ন ফন্ট। ওকে, বিজনেস মডার্ন ফন্ট, আপনি যে কোনো একটা ওয়েবসাইটে যাবেন, এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে। তো এইখানের মধ্যে, ও ওইটা দেখা দিব, সমস্যা নেই সমস্যা নেই, অ্যালফাবেট দেখা দিব না, ক্লাসের লাস্টের দিকে দেখা দিব। আচ্ছা এখানে একটা ইয়া হোক। আচ্ছা এখানে সমস্যা, এটা নেই এটা নেই, অনেকগুলো ফন্টের ওয়েবসাইট আছে। ঠিক আছে, আপনি যেটাতেই যান যাইতে পারেন। ধরেন আমি এখান থেকে হচ্ছে এটা যদি ডাউনলোড করি, এটা ডাউনলোড করলাম, পরবর্তীতে ধরেন এইটা আমি ডাউনলোড করলাম, এই এইটা ডাউনলোড করলাম, আমি কয়টা ফন্ট ডাউনলোড করলাম, তিনটা ফন্ট ফ্যামিলি ডাউনলোড করলাম। আমি এবার এটা ফোল্ডারে যাব, ফোল্ডারে যাওয়ার পর এটাতে আমি রাইট ক্লিক করি, যে কোনো একটা ফন্টের মধ্যে রাইট ক্লিক করি, করে এক্সট্রাক্ট অল দিব। এক্সট্রাক্ট অল হয়ে গেল, ফোল্ডারটা ওপেন হবে, না হলে ফোল্ডারটা উপরে চলে আসবে। আচ্ছা শর্ট বাই ডেট দিয়ে দিই, তাহলে হচ্ছে যদি না আসে রিফ্রেশ,
এই যে ফোল্ডারটা নিচে চলে আসছে যেহেতু ফোল্ডার এই জন্য আর কি। সো ফোল্ডারটা ওপেন করলাম, এইখানে দেখবেন যে ফাইলের টাইপ হইতেছে ওটিএফ অথবা টিটিএফ। ঠিক আছে, ট্রু টাইপ ফন্ট অথবা ওপেন টাইপ ফন্ট, একটা ফন্ট হইলেই হবে, সমস্যা নাই। আপনি হচ্ছে এটার মধ্যে রাইট ক্লিক করবেন, ওটিএফ বা টিটিএফ এ রাইট ক্লিক করবেন, অ্যান্ড উইন্ডোজ 11 হলে শো মোর অপশনে যাবেন, ইনস্টল ফর অল ইউজার্স দিবেন। আর যদি উইন্ডোজ 10 হয় তাহলে আপনার শুরুতেই এটা আসবে। আর 11 হলে কি হবে আবার বলে দেই, রাইট ক্লিক করবেন, শো মোর অপশনে যাবেন, এইখানে কি হচ্ছে ইনস্টল ফর অল ইউজার্স, তাহলে আপনার পিসিতে যত সফটওয়্যার আছে সবগুলোর মধ্যে এই ফোনটা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, এইবার এটার নাম কি, আমি এটার নামটা একটু, আমি অনেক ছোট তো নামটা বুঝতে পারবো না, আমি জাস্ট নামটা কপি করে নিই। এখন এটার নাম যদি আমরা একটা টাইপ টুলে যাই, এটা লিখি, এন্ড এটার নাম যদি আমরা এখানে সার্চ দেই, এই যে চলে আসছে, দিয়ে দেই জাস্ট ওকে। এটার ফন্ট ফ্যামিলিটা হচ্ছে ক্যাপিটাল ছিল, এটাকে ছোট করে দিই, এন্ড কন্ট্রোল T দেই। এটা হচ্ছে কি, এই যে এখন আমাদের টেক্সটটা এরকম হয়ে যাবে। সো আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি। এন্ড একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে ফন্টটা এটা কিন্তু কোনো ফন্ট ফ্যামিলি নাই, এটা জাস্ট একটা রেগুলার ফন্ট। তো এরকম অনেক ফন্ট থাকতে পারে যেটার কোনো ফন্ট ফ্যামিলি নাই, আবার এমন ফন্টও থাকতে পারে ওইটার ফন্ট ফ্যামিলি মিনিমাম 100-200। ঠিক আছে, এই যে আমরা হচ্ছে ফন্টটা কিন্তু বসায় দিলাম। এইভাবে আপনি মাল্টিপল ফন্ট ইনস্টল করতে পারেন, আর নাম লিখে লিখে সার্চ করে কিন্তু ফন্ট এখানে মতো আনতে পারেন। এখন কোন ফন্টটা অ্যাকচুয়ালি আমাদের দরকার সেটা কিভাবে বুঝবো? আপনি সুন্দর মতন, আমাদের একটা চাস্তো ভাই আছে, একটা না অ্যাকচুয়ালি তিনটা চাস্তো ভাই আছে, ওটার নাম হচ্ছে চ্যাট জিপিটি, ওর কাছে যাবেন। তারপর জেমনি এআই আছে গুগলের, ওর কাছে যাইতে পারেন। অথবা কোপাইলট আছে, যেটা হচ্ছে মাইক্রোসফটের, ওইটার কাছে যাইতে পারেন। গিয়ে জাস্ট সুন্দর মতন বলবেন যে আমি একটা ডিজাইন করতেছি, এই ধরনের ডিজাইন, এখন আমি এটাতে কি ধরনের ফন্ট ইউজ করব। দেখবেন সে আপনাকে খুব সুন্দরভাবে গাইডলাইন দিয়ে দিছে, আপনি এই এই নামের ফন্টগুলো ইউজ করেন। আপনি যদি তাকে জিজ্ঞেস করেন কি ধরনের সাইজ ব্যবহার করব, সে আপনাকে সেটাও বলে দিবে। সো আপনার জন্য খুব ইজি বিষয়গুলো হয়ে যাবে আর কি, মেইনলি। সো আমাদের মোটামুটি আজকে ক্লাস টপিকটা শেষ। এখন আপনাদের হচ্ছে অ্যালফাবেট নিয়ে কিছু কোশ্চেন ছিল, আমি অ্যালফাবেটটা দেখা দিই। এত কিছু না, আমি জানি আপনাদের কোন অ্যালফাবেট নিয়ে প্রবলেম, আমি ওইটাই দেখা দিই। ধরেন যে জি, সরি কিউ দেখাই, কিউ, কিউ 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 অ্যালফাবেট লিখি, ইমেজে যাই। উম দাঁড়ান, সার্কেল টাইপের কোনটা, ধরেন এটাই নেই, কপি করে নিই, কপি ইমেজ, ফটোশপে যাই, এই সবগুলোকে লেয়ার আই অফ করে দিই, কন্ট্রোল V দেই, কন্ট্রোল T দিয়ে একটু বড় করে নিই। এই তো আমরা ধরেন কিউটা যে করবো, এটা তো কমপ্লিট সার্কেল, এটা তো একটা অ্যালফাবেট, তাই না? এখন এই সার্কেলটা নিয়েই তো সবার সমস্যাটা হয় মূলত। তো এখানের মধ্যে আমরা ফার্স্টে পেন টুলে যাব। এই মাথায় রাখবেন, যখন আপনি সার্কেল কিছু ট্রেস করবেন তখন আপনি জাস্ট নর্মালি একটা মিডল পয়েন্ট থেকে শুরু করবেন। এখানে একটা ক্লিক করলেন, এইবার পাশের মিডল পয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করে এই যে আমাদের কন্ট্রোল হ্যান্ডেলটা আছে না, শিফট প্রেস করে এক্স্যাক্ট সমান সমান রাখবেন। এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের এইখানের মধ্যে কিন্তু এখানে পেট বের হয়ে গেছে, তো আমরা কি করব, আমরা অল্টার প্রেস করে ধরে এটাকে একটু অ্যাডজাস্ট করে দিব, তাই না? অ্যাডজাস্ট করে দিলাম। এইবার আমরা হচ্ছে এইখানে একটা ক্লিক করব, দেখেন আমার এখানে কি হয়েছে, কার্ভ নষ্ট হয়ে গেছে না? অল্টার প্রেস করে ধরে আমি জাস্ট এটাকে একটু অ্যাডজাস্ট করে দিব, হইলো? দেন আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এন্ড এইখানে মিডলে ক্লিক করি। দেন আমি আবারও ড্র্যাগ করি শিফট প্রেস করে, এখানের মধ্যে কিন্তু কার্ভটা ম্যাচ করতেছে না। এখন আমার কার্ভটা ম্যাচ করতে হলে কি করতে হবে, অল্টার প্রেস করে এইটাকে ধরে যেভাবে ম্যাচ হয় ওইভাবে নিয়ে যেতে হবে। এখন যদি দেখেন যে এখানে এরকম কার্ভ হচ্ছে, ঝামেলা করতেছে, তখন আপনি এখানে সরি, অল্টার প্রেস করে ধরে একটা ড্র্যাগ করেন, এন্ড এইটাকে হচ্ছে অল্টার প্রেস করে ধরে ক্লোজ করে দেন, এন্ড এইটাকে আপনি জাস্ট অ্যাডজাস্ট করে নেন। সরি, আচ্ছা বারবার অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হইতেছে কেন? দাঁড়ান একটু ব্যাকে যাই। যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ব্যাকে যাব, ঠিক এই জায়গার মধ্যে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করি, দেন অল্টার প্রেস করে এই অ্যাঙ্কর পয়েন্টের কন্ট্রোল হ্যান্ডেলটা ডিলিট করে দিই, এবার মিডল থেকে আমরা ট্রেস করি, দেন এটা অ্যাকুরেট হইলো। এবার আমরা এইখানে একটা ক্লিক করে দিয়ে জাস্ট এইটাকে ম্যাচ করানোর ট্রাই করি। ম্যাচ হয়ে গেছে না? ম্যাচ হয়ে গেছে। এইবার আমাদের ইনার সেকশনটা করব। ইনার সেকশনটা কিভাবে করব? সেম ওয়েতে একদম সেন্টার পয়েন্ট একটা ধরবো, এটার সেন্টার পয়েন্ট একটা ধরবো। আচ্ছা এটা ছোট আছে, এটা ছোট আছে যেহেতু এটাকে আমরা এইভাবেই করি, এটা এমনিতেই হবে যেহেতু ছোট সার্কেল।
একটা দিয়েই করে ফেললাম। দেন হচ্ছে এইখানে যাব, এখানে যাব, এইখানে যাব, দেন আমরা এইখানে সেন্টারে একটা নিব। ঠিক আছে, এটা আবার সিঙ্গেল সার্কেল দিয়ে করতে পারবো না, আমরা ছোট একটা সার্কেল নিব। এখানে একটা জিনিস খেয়াল করেন, যেহেতু কিউ এখানে অ্যাঙ্গেলটা কি কন্ট্রোল হ্যান্ডেল একটু বাঁকা পজিশনে আছে, এন্ড এখানে ক্লিক করে এখানে যদি আমি কন্ট্রোল প্রেস করি এন্ড আমার এই কন্ট্রোল হ্যান্ডেলটা অল্টার প্রেস করে অ্যাডজাস্ট করতে হবে। ডান, আমাদের কিউ শেপটা কিন্তু ট্রেস হয়ে গেছে। এবার আমি এটাকে অফ করে দিই। নেন, এখন ভুল কোন জায়গায় আছে? আমাদের ভুল আছে এই জায়গাটাতে। এই জায়গাটায় কি প্রবলেম? এটা যদি আমি যদি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে যাই, এখানে একটু দেখি এখানে কি প্রবলেম। এখানে প্রবলেমটা হচ্ছে কি, এখানের মধ্যে আমি কার্ভটা নষ্ট করে ফেলছি, তাই তো? এন্ড আমি এটাকে ক্লিক করি, অল্টার প্রেস করে এটাকে জাস্ট একটু যদি অ্যাডজাস্ট করি, বা আমি কনভার্ট পয়েন্ট টুলে যাই, পেন টুল থেকে কনভার্ট পয়েন্ট টুলে যাই, এই পয়েন্টটাকে হচ্ছে যদি যদি হচ্ছে ধরো আমি যদি একটু এটাকে এটাকে টান দিয়ে দিই, তখন দেখবেন যে এই এই শার্পনেসটা নষ্ট ঠিক হয়ে গেছে। এটাতে কি প্রবলেম? এটার প্রবলেম হচ্ছে আমরা এটাকে হচ্ছে ইয়া করি নাই, তাই তো? প্রপার ভাবে অ্যাডজাস্ট করি নি। উম, এটাকে একটু অ্যাডজাস্ট করে দেই, দেন ইটস ফাইন, ওকে। তো এই তো মোটামুটি তো কার্ভ হইলো। এন্ড এইখানে যদি কোনো একটা ইয়া থাকে, এইটাকে যদি আমরা হচ্ছে একটু অ্যাডজাস্ট করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাডজাস্ট করতে পারি। এই তো। তো এইভাবে মূলত করবেন, আর একটু বেটার করা যাইতো, কিন্তু এটা যা হচ্ছে ঠিক আছে। মেবি একটু বেটার করা যেত, যেমন এখানে একটু মোটা হয়ে গেছে, একটু ছোট হয়ে গেছে। আশা করি অ্যালফাবেট ট্রেসিং এর বিষয়টা ক্লিয়ার হয়েছে। এই গেল বিষয়। কথা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এই পার্ট গুলো নিয়ে, বা ওভারঅল ক্লাস টপিক গুলো নিয়ে? আচ্ছা, সেভ করলে হোয়াইট দেখা যায়, রিজন আছে। আপনি এখানে তো কালার দেন না, আপনি নিউ একটা লেয়ার নেন। লেয়ার নেওয়ার পরে এটার মধ্যে কন্ট্রোল এন্টার দেন। সরি, এই পার্টটা তো ডিরেক্ট সিলেকশন টুলে যাই, ডিরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুলে যাই, সরি, পাথ সিলেকশন টুল, দুইটাকে একসাথে ধরি, কন্ট্রোল এন্টার দেই। সাবস্ট্রাক্টই দিলাম, তো সাবস্ট্রাক্ট দিলে কেন প্রবলেম করতেছে? আচ্ছা, অল্টার ডিলেট, কন্ট্রোল এন্টার দিয়ে অল্টার ডিলেট দেই। অল্টার ডিলেট হবে না তো, লেয়ার সিলেক্ট করি, অল্টার ডিলেট দেই। বুঝলাম, বাইরের পার্টটা সিলেক্ট হয়ে গেছে, এই জন্য হচ্ছে সমস্যা। আচ্ছা যাই হোক, কন্ট্রোল এন্টার দিয়ে এটা সিলেকশনে যাবে, দেন হচ্ছে আপনি এন্টার দিয়ে এটাকে ইয়া করতে পারেন। এরপর আরেকটা লেয়ার কিভাবে করবেন, এটা হচ্ছে আরেকটা লেয়ার নিবেন, আরেকটা পাথ সিলেকশন করবেন, আরেকটা ইয়া করবেন, ওইভাবে করবেন, একটা একটা করে করবেন। এই তো। আচ্ছা, আমি একটা মিনিটের জন্য একটু স্ক্রিনশট একটু অফ করতেছি, ঠিক আছে? এন্ড আমি সবার মাইকটা অন করে দিচ্ছি। আমাদের ক্লাস, আমাকে হচ্ছে একটা ক্লায়েন্ট নক দিছে গতকালকের ভোরে। একটা ক্লায়েন্ট নক দিছে, একটু ফাইবারে যাই আমি। অন করছে, নক দিছে। নক দেওয়ার পরে সে আমাকে বলতেছে আমার গার্লফ্রেন্ডের বার্থডে, আমি তাকে একটা সারপ্রাইজ দিব। সো আমি একটা কার্ড ডিজাইন করতে চাই, তুমি কি আমাকে এটা করে দিতে পারবা? হ্যাঁ পারবো, সমস্যা নেই। কার্ড ডিজাইন, আমি একজন ডিজাইনার, আমার ডিজাইন আমি যদি না পারি তো কে পারবে, তাই না? তো তারে আমি বললাম যে ঠিক আছে, কার্ডের জন্য আমি হচ্ছে $50 চার্জ করবো একটার জন্য। সে বলছে ওকে ফাইন, নো প্রবলেম। তখন সে বলতেছে যে আমার কার্ড ডিজাইন কিন্তু একটা না, আমার কার্ড ডিজাইন হচ্ছে 7টা, 7টা 7 দিনের জন্য। আমি 7 দিনের একটা প্রপার ট্রিপ প্ল্যান করছি। অ্যান্ড এই 7 দিনের ট্রিপটাকে তুমি সুন্দরভাবে ওই কার্ডের মধ্যে অ্যানালাইসিস করে একদম সুন্দরভাবে বসায় দিবা, নিউ নিউ ডিজাইন দিয়ে। তাহলে তুমি কত চার্জ করবা? আমি চিন্তা করলাম, আমি তখন কি করছি, আমি তার প্রোফাইলটা ঘাটছি। আমি তার প্রোফাইল ঘাটার পরে দেখলাম যে সে জাস্ট একটা ক্লায়েন্ট না, সে হচ্ছে একজন মিউজিশিয়ান। যেহেতু সে মিউজিশিয়ান, তারে যদি আমি যেহেতু কি গার্লফ্রেন্ডের কেস আইসা পড়ছে, তো ওইখানের মধ্যে সে কিন্তু চিন্তা করবে আমার গার্লফ্রেন্ডের জন্য সে এত কিছু একটা ভাইবা চিন্তা কাজ করছে, ওরে নেক্সট প্রজেক্ট গুলো আমি দেই। আমি তার আর বাড়ায়া বলি নাই, আমি তারে বলছি জাস্ট আমাকে $100 দিবেন, আমি হচ্ছে আপনার কাজটা কমপ্লিট করে দিব। সে খুবই খুশি, ঠিক আছে ওকে ফাইন করে দাও। আমি জাস্ট তাকে কাজটা করে ডেলিভার করছি একদিনেরটা, এখনো 6 দিনেরটা বাকি। আমি 6 দিনেরটা তাকে আজকেই দিয়ে দিব, কারণ আমার সম্পূর্ণ প্ল্যাটফর্ম রেডি। আর কি কিভাবে কাজ করবো সব গ্রাফ রেডি করা। এন্ড আমার একটা মজার পার্ট হচ্ছে, আমি কোনোদিনও কোনো ক্লায়েন্টকে
এক জিনিস দুইবার দেই না বা কোনো কারেকশন দেই না, আমার একটা একটাতেই হয়ে যায়। সো ডিজাইনটা ছিল, ফ্রন্ট কাভারের ডিজাইনটা ছিল এইটা, আমি ওপেন করি, এটা হচ্ছে ফ্রন্ট কাভারের ডিজাইন, অ্যান্ড এইটা হচ্ছে ব্যাক কাভারের ডিজাইন। ঠিক আছে, এটা হচ্ছে ইনসাইডের ডিজাইন, বলতে ব্যাক কভার না, অ্যাকচুয়ালি ইনসাইডের ডিজাইন। এখন নর্মালি বুঝেন এই কথাগুলো কেন বললাম। আপনারা যদি কোনো জায়গাতে প্রপার ভাবে টাইম দেন অ্যান্ড প্রপার ভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারেন, আপনি কাজ পাবেনই। আমি জানি আপনাদের এখানে অনেকেরই হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, আবার আমি এটাও জানি আপনাদের এখানে অনেকেই আছেন যে খুব ভালো, আর কি কি বলবো, খুব এলিট ক্লাস, টাকা পয়সার কোনো সমস্যা নাই, কিন্তু তারপরেও জাস্ট নিজেকে ডেভেলপ করার জন্য শিখতে আসছেন। আমি অ্যাপ্রিসিয়েট করি ভাই। আপনি, আপনার টাকা আছে, থাকতেই পারেন, কিন্তু আপনি শিখে রাখেন, করেন, সমস্যা কি, টাকা আরো প্লাস হোক না, তাই না? আমার নাই, আমি টাকা ইনকাম করে হচ্ছে আমি আমার বর্তমান সমস্যা সমাধান করব, আমার আছে, আমি স্কিল ডেভেলপ করে আমি আমার ইনকামের পরিধিটা একটু বাড়াবো, মান্থলি ইনকামটা একটু বাড়াবো। গুড, গুড ডিসিশন। কিন্তু আপনারা যদি প্রপার ভাবে টাইম দেন, একটা মেইন কথা যেটা, আপনারা যদি প্রপার ভাবে টাইম দেন, ভাই, বাঘের মুখের থেকে অনেক কিছু নিয়ে আসা যায়। ঠিক আছে। আবার অনেকে আছেন হাউস ওয়াইফ, ভাই সকালবেলা বাচ্চা এনে স্কুলে যাই, বাসায় আসি, রান্না বান্না করি, বিকালবেলা একটু রেস্ট নিয়ে আমার অ্যাকচুয়ালি টাইম থাকে না, রাতের বেলা সজাগ থাকবো কিভাবে, তাই না? সামনে আরো কিছু আসবে যেটা হচ্ছে মার্কেট প্লেস কাইন্ড অফ, ওইটাতে আপনার ডিজাইন সাবমিট করে আর্নিং করতে পারবেন। এখন বিভিন্ন নিশ হইতে পারে, লাইক টি শার্ট ডিজাইন, ফ্লায়ার, বুশিয়ার, বিজনেস কার্ড, ব্লা 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 ব্লা, অনেক ধরনের ডিজাইন আছে। আপনি যে কোনো ডিজাইন করে আর্নিং করতে পারেন, জাস্ট ঘুমায় ঘুমায়। তবে হ্যাঁ, প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা এখানে টাইম দিতে হবে, তবে রাতে জাগার দরকার নেই। ফাইবারের বিষয়টা ভাইয়া, তানজিল ভাইয়া, এখানে ইয়া আছে, আমি একটা সেপারেট 2টা ক্লাসই আছে ফাইবারের, টেনশন নিয়েন না। ওইখানেই বললেই বেটার হবে। আমি জাস্ট আপনাদেরকে ফাইবারটা দেখাইতেছি এই কারণে, আমি অ্যাক্টিভ ছিলাম না, তারপরে অর্ডার আসছে, কারণ আমার গিগ প্রেজেন্টটা মোটামুটি ভালো, আল্লাহ রহমতে। আমি প্রায় অ্যাক্টিভ না 10-12 দিনের উপরে ফাইবারে। ভাই ইংলিশে দুর্বল থাকলে নর্মাল ভাই, এত কঠিন কিছু না। তাদের সাথে যখন আমি কনভারসেশন করছি, আমি যদি চ্যাটটা দেখাই, আমি তার সাথে তো নর্মাল কথাবার্তা বলছি, এত হাই রেঞ্জের কোনো কথাবার্তা আমার তার সাথে বলা হয় নাই, একদম নর্মাল। সেন্ড মি হোয়াট ইউ আর উইলিং টু অ্যাড ইন ডে 1, দেন হচ্ছে একদম নর্মাল। তাহমিনা আপু, এই কার্ডের ডিজাইন আপনি কি করবেন? এটা তো ক্লায়েন্ট হচ্ছে ওনার গার্লফ্রেন্ডের জন্য বানাইতেছে, আপনি নিয়ে কি করবেন? এটা আপনি যদি দেখতে চান আমি দিতে পারি, সমস্যা নাই, প্যারা নাই, কিন্তু এটা আপনার নিয়ে কোনো লাভ নাই। কি না, জি, বুঝিনি আপু। মানে আমাদের ক্লাস আছে কিনা এগুলা সেটা বলছি ভাইয়া। ও ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা, এগুলো তো ক্লাস মাস্ট বি আছে আপু। আল্লাহ, এগুলো না থাকলে কি শিখাবো বলেন? আমি বুঝে আপনাদের গেছি। আপনাদের আপনাদের নেক্সট ক্লাসই বিজনেস কার্ড, প্যারা নিয়েন না, নেক্সট ক্লাসই হচ্ছে বিজনেস কার্ডের উপরে। আমি মডিউলটা একটু দেখা দিই, দাঁড়ান, তাহলে একটু টেনশন ফ্রি হয়ে যাবেন। আহ, আচ্ছা, নেক্সট ক্লাস বিজনেস কার্ডে না, সরি সরি সরি। আমি হচ্ছে অ্যাকচুয়ালি নেক্সট ক্লাসের পরের ক্লাসটা বিজনেস ক্লাস নিব, আর ম্যানুপুলেশনটা লাস্টের দিকে নিব। ঠিক আছে, তার মানে একটা ক্লাস পরেই আপনাদের হচ্ছে বিজনেস কার্ডের ক্লাস, সমস্যা নেই, তখন পারবেন। এন্ড আমার বিজনেস কার্ডটা কিন্তু রেগুলার বিজনেস কার্ড না, হয়তো সাইজ দেখেই বুঝতে পারছেন, একটু চিকন লম্বা, তাই না? রেগুলার না, না। মডিউলটা দিয়ে দেন। আচ্ছা হ্যাঁ, দিয়ে দিচ্ছি ভাইয়া, এটা হচ্ছে ফোল্ডেড বিজনেস কার্ড। সো এই লেখা পার্ট নিজের আসবে মতো আপনাদের। লিখছেন? হ্যাঁ, লেখাগুলো নিজের মতো লিখছেন? না না, আমি লিখতে যাবো কেন? হ্যাঁ, সে আমাকে দিয়ে দিছে, সে আমাকে ফাইল দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, এগুলো থাকবে, এই টপিক গুলো থাকবে হ্যাঁ আর কি। হ্যাঁ, সে দিয়ে দিবে, সে দিয়ে দিবে। এখন কথা হচ্ছে, সে মেক্সিকোতে ট্যুরে যাবে, এটা আমি কেমনে জানবো ভাই? আমার নিজে থেকে দেওয়ার কোনো অপশন আছে? এখন ধরেন আমি বললাম যে হচ্ছে আমি বাংলাদেশে থাকি, আমার ইনকাম টিনকাম নাই, আমি সুন্দর মতন মনে করেন ডিজাইনার দিয়ে ডিজাইন করাইলাম, এখন আমি আমার ওয়াইফকে গিফট করলাম যে দাও তোমার জন্য বার্থডে একটা গিফট, এখন ওইখানে লেখা আমি তার নিয়ে থাইল্যান্ডে যাব, কিন্তু আমার পকেটে নাই 100 টাকা, তাইলে আমার বউ ধরে আমার মারবে না? প্রচুর পরিমাণে মারবে। তো তুমি আমার মিথ্যা মিথ্যা আশ্বাস দিছো। তো এই জিনিসটা তার আমরা করতে পারি না, এটা ক্লায়েন্ট দিয়ে দেয় যে রিকোয়ারমেন্ট গুলো কি কি থাকে। ঠিক আছে। সো আমরা হচ্ছে খুব টেনশন করি যে হাই হাই টেক্সট কোথা থেকে দিব, কোন জায়গা থেকে কি করব। বিষয়টা অ্যাকচুয়ালি এরকম না, ক্লায়েন্ট আমাদেরকে সব বলে দেয়। এইখানে একটা পয়েন্ট আছে, খেয়াল করেন। আমরা হচ্ছে ডিজাইন যখন করি, তখন কি হয়, আমরা তো ভাই ডিজাইন করে দিছি, শেষ, তাই না? ডিজাইন করে দিছি, কাজ শেষ। কিন্তু বিষয়টা ঠিক এরকম না। বিষয়টা হচ্ছে, ক্লায়েন্ট আমাকে বলছে যে গুড মর্নিং মাই লাভ, এই লেখার যে পার্টটা, এটা হচ্ছে বাম পাশে নিতে, এইখানে যে রুল টুল লেখা, এটা হচ্ছে ডান পাশে আনতে। তখন আমি বলছি হ্যাঁ, তুমি চাইলে আমি এটা করে দিতেই পারি, কিন্তু
তুমি একটা জিনিস চিন্তা করো, সে যখন কার্ডটা ওপেন করবে, সে যদি বিসমিল্লাতেই দেখে রুল দেওয়া, এই রুল সেই রুল, সে তো অ্যাকচুয়ালি কনফিউজ হয়ে যাবে অ্যাকচুয়ালি জিনিসটা কি। এজন্য তোমার যে মেসেজটা আছে, এই মেসেজটা হচ্ছে ডান পাশে রাখাটা বেটার। যখন অ্যাজ ইউজুয়াল আমরা কার্ডটা ওপেন করব, তখন আমাদের নজরটা ফার্স্টে ডান পাশেই আসবে, দেন আমরা হুম। বাম পাশে তাকাবো। সো এটা মনে হয় আমার পক্ষে বেটার। তখন সে বলে দাঁড়া আমি একটু ভাইবা নেই, 5 মিনিট পরে সে বলতেছে না তুমি যেটা বলছো এটা ঠিক আছে, গুড টু গো, তুমি বাকি ডিজাইন গুলো করো। এইবার আসলে মেইন পয়েন্ট, সে আমাকে বলতেছে আর কি, সে আমাকে বলতেছিল যে তুমি যে যে ফ্রন্ট কভারটা ডিজাইন করছো প্রত্যেকটা ডিজাইন তো সেমই হবে তাই না? আমি বলি না, প্রত্যেকটা ডিজাইন তো সেম হবে না। কেন? কারণ হচ্ছে আপনি আমাকে যেটা দিয়েছেন ডে 1-এর জন্য, ডে 1-এর কার্ড অ্যাপ্রুভড, ওকে ফাইন। এবার ডে 2-র জন্য আলাদা ডিজাইন, ডে 3-র জন্য আলাদা ডিজাইন, তবে থিমটা সেম থাকবে। লাইক এই যে এখানে যে সার্কেল, যে ডে এর যে সিলটা, এটা থাকবে সেম। বাকি জিনিসগুলো আমি চেঞ্জেস আনবো, কিছু অ্যাড হবে কিছু বাদ হবে, যাই হোক যেটাই হবে হবে, কিন্তু সব হবে কি নতুন ডিজাইন। এই কথা বলার পরে সে আরো খুশি হয়ে গেছে। তখন আমি তারে বললাম আচ্ছা আপনি যে আমাকে হচ্ছে কালারের বিষয়টা দিছেন, এই কালারটা মূলত হচ্ছে আমার মনে হয় যে এইভাবে করলে ভালো হবে না। আমার মনে হচ্ছে কালারটা এইভাবে দিলে ভালো হবে না, একটু অন্যরকম ভাবে কালারটা দিলে ভালো হয়। লাইক বিভিন্ন কালার ইউজ করলাম এখানে, শুধু পার্পল, লাইট পার্পল, ডিপ পার্পল ইউজ করলে জিনিসটা ভালো দেখাবে না, ভালো হবেও না। তখন বলে ঠিক আছে তোমার যেইভাবে ভালো লাগে তুমি করো, কালারের ব্যাপারটা তোমার উপর আমি ছেড়ে দিলাম, এন্ড ওভারঅল ডিজাইন গুলো করো, করে আমাকে জানাও প্রথমটা ঠিক আছে, প্রথমটা আমার সিলেক্ট হয়েছে, বাকিগুলো হচ্ছে তুমি করো। এই যে আজকে রাতে আপনাদের ক্লাসটা শেষ করে আমি বসে করে ফেলবো আর কি। এন্ড প্রথম ডিজাইনটা করতে গিয়ে আপনি যতটা টেনশনে পড়বেন, পরের গুলো নিয়ে এতটা পড়বেন না, কারণ অলরেডি আপনি ক্লায়েন্টের টেস্ট বুঝে গেছেন যে ক্লায়েন্ট কি পছন্দ করতেছে। ঠিক আছে? এই আর কি, দোয়া করবেন। 70,000 লস করার পরে 10,000 টাকা আসতেছে আর কি। এই 10,000 আচ্ছা টাকা ভাই, নিয়েও হ্যালো। হচ্ছে ইয়া করব। জি জি। আচ্ছা, freelancer.com এ আমি একটা জিনিস খেয়াল করলাম যে আহ, একটা ক্লায়েন্টের ডিটেলস এ যাওয়ার পরে ওরা ফাইনাল ডেলিভারিতে বলে পিএইচডি ফাইল অথবা এআই ফাইল। সেক্ষেত্রে কি মানে আমি ফটোশপ দিয়েও আপলোড করতে পারবো অথবা আমি বলি, ইলাস্ট্রেটর দিয়েও আপলোড করতে পারবো, এটা কি এরকম? পিএসডি আর এআই এই দুইটা ফাইল হচ্ছে সোর্স ফাইল। পিএসডিটা হচ্ছে হ্যাঁ, বা হ্যাঁ। পিএস ফাইলটা হচ্ছে ফটোশপের সোর্স ফাইল, আর এআইটা হচ্ছে গিয়ে ইলাস্ট্রেটরের সোর্স ফাইল। ঠিক আছে? এখন ডিজাইন যদি আপনি ইলাস্ট্রেটরে করেন সেই ক্ষেত্রে সোর্স ফাইল হিসাবে আপনি হ্যাঁ। দিবেন এআই, আর আপনি যদি ডিজাইন ফটোশপে করেন সেই ক্ষেত্রে আপনি ইয়া দিবেন হচ্ছে পিএস পিএসডি, এই আর কি। আচ্ছা এছাড়া তাহলে অ্যাডিশনাল যে আর জিনিসগুলো দেওয়া লাগে, পিএনজি যেটা, আর পিএনজি যেটা। পিএনজিটা তো হচ্ছে ট্রান্সপারেন্ট ইমেজ, ওটা প্রিভিউ ইমেজ। আচ্ছা, 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 আচ্ছা। ওটা হচ্ছে প্রিভিউ ইমেজ। তারপর আপনি দিতে পারেন মকআপ। মকআপ হচ্ছে প্রেজেন্টেশন ফাইল, এটা হচ্ছে আপনি ডিজাইনটা রিয়েলিস্টিক হইলে আপনার সামনে যদি থাকতো দেখতে কেমন লাগতো, ওইটার জন্য হচ্ছে মকআপ ফাইল। ওইটাও প্রিভিউ ফাইল, তবে ওটা জেপিজি ফরম্যাটে দিতে হয়, বা পিএনজি তো আপনি চাইলে সেভ করতে পারেন, প্রবলেম নেই, একই কথা। এর সাথে এই ইলাস্ট্রেটর করলে যেটা দিতে হয় আমাদেরকে, পিডিএফ দিতে হয়, প্লাস হচ্ছে ইপিএস ফাইল দিতে হয়, এগুলো আপনারা পাবেন। ফটোশপের মধ্যেও সেম, আপনাদের হচ্ছে পিডিএফ আর পিএস দিতে হয়, ফটোশপে আবার ইপিএস হয় না। ঠিক আছে? এটা আপনাদেরকে আচ্ছা, বলে আচ্ছা, দিব, আচ্ছা। সমস্যা নেই, কি কি জিনিস দিবেন কিভাবে কিভাবে দিবেন, এই জিনিসগুলো আমি একদম ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিব, বুঝাই দিব। আর সাবমিট করার পরে তার রিজেক্ট কেন করে দেয় ওরা? মানে এটা কি সাবমিট, অটো জেনারেট রিজেক্ট হয়ে যায় আমি নাকি, না বলি, ফ্রিল্যান্সার ফাইন ডট করে কমে দেয়? যদি ফ্রিল্যান্সার ডট কমে যদি আপনি সাবমিট করছেন, আচ্ছা সজীব ভাই, হ্যাঁ। ঠিক আছে আপনি লিভ নিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা জাকির ভাইয়া, যেটাতে ছিলাম, ধরেন আপনি ফ্রিল্যান্সার ডট কমে হ্যাঁ। একটা কন্টেস্ট উইন করছেন বা প্রজেক্ট উইন করছেন, এবার ক্লায়েন্ট আসতেছে না, ক্লায়েন্ট আপনাকে টাকাটা রিলিজ দিচ্ছে না। ফ্রিল্যান্সার ডট কমে খুব সম্ভবত 15 দিন লাগে। 15 দিন, 15 দিনের মধ্যে যদি ক্লায়েন্ট কোনো রেসপন্স না করে আপনাকে উইন করানোর পরে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অটোমেটিক ক্লোজ হয়ে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যায়, আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যায় টাকাটা। আর ফাইবারের ক্ষেত্রে হইতে পারে 5 দিন, হইতে পারে 3 দিন, হইতে পারে 2 দিন। আমি দেখাই আপনাদেরকে, যদি একটু আমার অর্ডার প্ল্যাটফর্মে যাই, অর্ডার প্ল্যাটফর্মে গেলে দেখতে পারেন আমি ডেলিভার করছি না, সে কিন্তু এখন অ্যাকসেপ্ট করে নাই, কারণ আমার এখন ডিজাইন বাকি। আমি তাকে বলেই দিছি আমি বাকি 7টা দিব। এখানে লেখা আছে কি, নভেম্বরের 8 তারিখে 9টা 5 AM, সকাল 9টার সময় এই ডিজাইনটা অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে, ডেলিভারিটা অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে, যদি সে অ্যাকসেপ্ট না করে। বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা। এই আর সিস্টেম ওরা আছে, কারণ রিজেক্ট আপনি করে, ওরা রিজেক্ট রিজেক্ট করে দেয় কেন বুঝলাম না। রিজেক্ট করে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ম্যাচ করতেছে না এই জন্য। এই রিজেকশন থেকে বাঁচার উপায় হচ্ছে যে আপনি
ওদের ডেসক্রিপশনটাকে নিয়ে চ্যাট জিপিটির কাছে যাবেন, গিয়ে বলবেন আমাকে এই ডেসক্রিপশনের কি পয়েন্টগুলো বলো, তাও বাংলায়, বাংলা এবং ইংলিশ একসাথে একদম খাস বাংলায় বলে দিবেন। দেখবেন চ্যাট জিপিটি আপনাকে কি পয়েন্টগুলো ভেঙে 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 বলে দিছে। ধরেন যে 7টা পয়েন্ট, এবার আপনি এই পয়েন্ট নিয়ে আগান, এই পয়েন্টগুলো ফলো করে ডিজাইন করেন, আপনি 100% উইন করবেন। এই ট্রিক আমি ইউজ করি। আচ্ছা আচ্ছা। রিজেক্ট করবে কেন? সে রিজেক্ট করার তার কোনো রাইট নাই, তারে এমন ডিজাইন দিব সে হচ্ছে রিজেক্ট করার কোনো সাহসই পাবে না। বুঝতে পারছেন? সেটাই। সমস্যা নেই ভাইয়া, টেনশনের কোনো কারণ নাই। আমি আপনাদের মেন্টর, আমি যেহেতু এই লাইনে অনেক বছর ধরে আছি, আপনাদেরকে এই লাইনে বহু বছর ধরে রাখবো, সমস্যা নেই। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া বলেন। প্রশ্ন হলো, ফটোশপের চেয়ে যদি ইলাস্ট্রেটরে কাজে গুরুত্ব বেশি থাকে তাহলে আমাদের ইলাস্ট্রেটর শেখাটা উচিত না? এখন বিষয় আছে, ফটোশপও দরকার, ইলাস্ট্রেটর দরকার, দুইটাই ডিজাইন রিলেটেড সফটওয়্যার, ডিজাইন করার সফটওয়্যার, গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার। ঠিক আছে? জি। এখন ফটোশপটা কেন শিখবেন? আমি জানি না আপনি কি প্রফেশনে আছেন, স্টুডেন্ট না জব করতেছেন না কোথায় আছেন, কিন্তু আমি তো ধরে নিলাম, আমি জাস্ট বলতেছি ভাই আর কি, আমি জানি না আপনি কিসে আছেন বা কোথায় আছেন। আপনি নর্মালি মনে করলাম যে আপনি স্টুডেন্ট। এখন আপনার চিন্তা হচ্ছে আমি গ্রাফিক ডিজাইনটা শিখে আমি লোকাল কোন একটা জায়গায় অ্যাপ্লাই করব, লোকাল জবের জন্য ট্রাই করব, রাইট? তো তখন আপনার লাগবে জি। ফটোশপ। ইলাস্ট্রেটর দিয়ে আপনার কোনো কাজ নেই। এইবার জি। আপনার টার্গেট হচ্ছে ভাই আমি ফুল টাইম ফ্রিল্যান্সিং করব, কারণ আমার ডিউটি আছে, আমার পড়ালেখা আছে, আমি অ্যাকচুয়ালি আমার নিজের পার্সোনাল বিজনেসও আছে। আমি অ্যাকচুয়ালি ওই 10টা 5টা ডিউটি গ্রাফিক ডিজাইন লাইনে করতে পারবো না, তো আমি ফ্রিল্যান্সিং করব। সেই ক্ষেত্রে আপনার লাগবে ইলাস্ট্রেটর। কেন? ইন্টারন্যাশনাল ক্লায়েন্টরা কোনোদিনও ফটোশপে কোনো ফাইল ডেলিভারি নেয় না, রেয়ার কেস, খুবই কম। সো দুইটাই আপনার লাগবে। এন্ড ফটোশপ যখন তাহলে আপনি ক্লিয়ারলি মোটামুটি পারবেন, তখন আপনার কাছে ইলাস্ট্রেটর অনেক ইজি হয়ে যাবে। তাহলে আমাদেরকে ইলাস্ট্রেটর ট্রেনিংটা আপনি করাবেন? হ্যাঁ, দুইটাই তো আমি করাবো, আপনাদের মডিউলে তো তাই আছে ভাই। ও আচ্ছা আপনাদের এই আচ্ছা। ফটোশপের ক্লাসের শেষে এই যে ইলাস্ট্রেটর শুরু হবে, এই যে ইলাস্ট্রেটর হচ্ছে ক্লাস নাম্বার 14, যদিও ক্লাস কিছুটা কমে যাবে। যাক, এই যে ইলাস্ট্রেটর শুরু, এন্ড মার্কেট প্লেস আছে, স্টক মার্কেট প্লেস আছে, অনেক কিছু আছে। আর মেইন ডিজাইন গুলো মূলত আমরা ইলাস্ট্রেটর দিয়েই দেখাই। একটা জিনিস দেখেন, ইলাস্ট্রেটরের ক্লাস কাউন্ট হচ্ছে কয়টা? 14 থেকে 32। তার মানে কয়টা হইলো? 18টা ক্লাস, তাই তো? 18টা জি। ক্লাস লাগে না, আরো কম লাগে। যাই হোক, 18টা ক্লাস দিয়ে রাখছে, মডিউলটা অনেক টাইনা টুনে বড় করে রাখছে, এটা বড় হওয়ার দরকার নাই। তো বিষয়টা হচ্ছে, ফটোশপের ক্লাস 11 থেকে 12টা লাগে বা 10টা হইলে হয়ে যায়। আর ইলাস্ট্রেটর ক্লাস দেওয়া হচ্ছে ধরেন 14টা। তাহলে কেন? ইলাস্ট্রেটরেই সব ডিজাইন করতে হয় আমাদের। জি। বুঝতে পারছেন? এই হচ্ছে জি। ফ্যাক্ট। যদি আমাদের টার্গেট তো মেনলি ফ্রিল্যান্সিং, আমরা কিন্তু লোকাল ক্লায়েন্ট নিয়ে ফোকাস না বা লোকাল মার্কেট নিয়ে ফোকাস না। এই জি। হচ্ছে বিষয়। তো সমস্যা নেই ভাইয়া, আহ, মাত্র তো শুরু হইলো, কয়েকটা ক্লাস গেছে, 3টা, আজকে হচ্ছে 5 নাম্বার ক্লাস। সমস্যা নাই, জি। সামনে আগাই না, দেখেন কি হয়। এন্ড ইনশাল্লাহ। ইলাস্ট্রেটরে যাওয়ার পরে যদি আমার কোনো এরকম রিয়েল প্রজেক্ট আসে, আপনারা যেহেতু ইলাস্ট্রেটরে আমরা নাই, তো এই জন্য আমি আপনাদের কাছে ক্লাসটা নিচ্ছি, কিন্তু ইলাস্ট্রেটর আসার পর যদি এরকম আমার কোনো অর্ডার আসে, সেই দিন আপনাদের ক্লাস বন্ধ। সেই দিন আপনারা শুধু শুধু রিয়েল প্রজেক্ট কিভাবে আমি ভেঙে চুরে করি, সেই ডিজাইন, সেই জিনিসগুলো দেখবেন আর কি। ওই দিনের ক্লাস বন্ধ, জি। এটা অ্যাজ এ রিভিউ ক্লাস হিসেবে থাকবে। এটা এটা অফিসেও বলা আছে, এটা সবাই জানে যে আমার আমার কোনো প্রজেক্ট আসলে আমি হচ্ছে রিয়েল টাইম প্রজেক্ট করে দেখাই এন্ড এক্সপ্লেন করে দেই কিভাবে করতেছি। জি ঠিক আর আছে। আরেকটা কথা, আমি ফাইবারে ফোকাস ছিলাম না, এই $100 কাজটা পাওয়ার পরে আমি হচ্ছে লেভেল 1 সেলার হয়ে যাব, দোয়া করবেন। কারণ আমি কাজ করতাম ফিনান্সার.কমে, এন্ড আমার ফিনান্সার.কম থেকে ফিক্সড ক্লায়েন্ট হয়ে গেছিল। সো এই ওভারঅল ম্যাচিং করে এখন হচ্ছে ফাইবার দিকে যখন ফোকাস দিছি, তখন আমার লেভেল 1 হইতে বেশি দিন লাগে না, মাত্র 3 মাস। কারণ আমার আগে থেকেই কিছু ডলার আর্নিং ছিল। এই আর কি, ওভারঅল সবকিছু মিলে আমি হচ্ছে লেভেল 1 হয়ে যাব ডিসেম্বরের 2 তারিখে, আশা করি, আর 1 মাস পরে। এই আর কি, আমি একটু ফাইবারে যাই যদি দেখাই, আমার সবকিছুই হয়ে গেছে আর কি। আমি একটা ওয়ার্নিং খাইছি ফাইবারে, এই জন্য হচ্ছে ডিসেম্বর 2 তারিখ, নাহলে এই প্রজেক্টটা কমপ্লিট হলে এই মাসেই পেয়ে যেতাম। লেটস গো দেই, এই যে এখানে আমার একটা ওয়ার্নিং আছে, দেখেন ডিসেম্বর 2 তারিখের পরে আমার হচ্ছে লেভেল 1টা হবে। অ্যাকচুয়ালি ডিসেম্বরের 2 তারিখে না, ডিসেম্বরের 15 তারিখে আমি লেভেল 1 হব। কারণ আমার আর্নিং টার্নিং সবকিছু ইয়ে হয়ে যাবে। এই যে মাত্র $8 লাগে লেভেল 1 হইতে, বাকি সব ক্লিয়ার আমার। আর হিসাবে অ্যাকচুয়ালি ক্লিয়ার বলতে কি আরো বড় রকমের ক্লিয়ার। আমার হচ্ছে ইউনিক ক্লায়েন্ট হচ্ছে কয়টা? 23টা। আমার ইউনিক ক্লায়েন্ট লাগে টপ রেটের হইতে 20। অর্ডার লাগে কয়টা? অর্ডার লাগে হচ্ছে 40টা। আমার অর্ডার কমপ্লিট 30টা, আর এটা করলে 31টা। আর 8টা 9টা করলে আমি টপ রেটেড এর কাছাকাছি আছি, বাট ভাই ওই যে ডলার আর্নিং করি না ওই পরিমাণ ফাইবারে, দ্যাটস হচ্ছে আমি লেভেল 1-এ এখনো যাইতে পারি নাই। ঠিক আছে? এই আর কি।
যাক, আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই থাকলো। সবাই হচ্ছে যেই হোমওয়ার্কটা করবেন, যা যা দেখাইলাম সেই জিনিসগুলো ট্রাই করবেন, অ্যান্ড হোমওয়ার্ক করার ওই জিনিসটাই হোমওয়ার্ক দিবেন। আপনাদের হোমওয়ার্কের ইয়াটা দেখি কি আছে অ্যাকচুয়ালি এটার মধ্যে। স্টাইলিশ টেক্সট ডিজাইন করবেন, টেক্সটটা কিভাবে স্টাইল করা যায় সেইভাবে করবেন, ঠিক আছে? এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, যেভাবে যেভাবে ভালো সেভাবে সেভাবে করবেন, ওকে? আর যদি কোথাও আটকে যান, আগামীকাল সাপোর্ট ক্লাস আছে 7টার সময় জয়েন করবেন, ওকে? আর সাপোর্ট ক্লাসে জয়েন করার আগে একটা জিনিস নর্মালি বলে দেই, যে কোনো ভিডিও ক্লাস রেকর্ডিং 3বার দেখবেন, তারপরে জয়েন করবেন। টেনে টেনে দেখবেন, আপনি কথা বললেই বুঝতে পারবো যে আপনি টেনে টেনে ভিডিও দেখছেন, ঠিক আছে? সো তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। মেসেজ কি আরো কি আসছে নাকি? আমি তো 6টা মেসেজ দেখলাম। আপওয়ার্ক ফাইবারের মধ্যে কোনটা ইউজ করে সুবিধা? ভাইয়া, আপওয়ার্কে বর্তমানে আপনি কাজ করতে পারবেন না হয়তো বা, কারণ আপওয়ার্কে কাজ করতে গেলে পেমেন্ট লাগে, $20 পার মান্থ একটা পেমেন্ট দেওয়া লাগে তারপরে। আচ্ছা, ওয়ার্নিংটা কিসের জন্য দিছে? আমাকে একটা ক্লায়েন্ট ভুলবশত 3.3 স্টার দিছিল। রাগের মাথায় আমি নিজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি হচ্ছে $5 একটা অর্ডার প্লেস করছি, ফাইবারটা ধরে ফেলছে, দেন আমার একটা ওয়ার্নিং দিয়ে দিছে, এই আর কি। আমি রাগের মাথায় দিছি and রাগের মাথায় একটা ওয়ার্নিং খাইছি। সমস্যা নেই, নেক্সট আর কোনদিন খাবো না, কারণ আমি আহ, এই 4-5 বছর ধরে পুরাতন একটা অ্যাকাউন্ট, এই 5 বছরের পুরাতন অ্যাকাউন্টে আজ পর্যন্ত আমার কোনো ইয়া নাই, রেকর্ড নাই, একটা খালি ওয়ার্নিং খাইছি 5 বছর পরে এসা, তাও নিজের দোষে। তো ওইটা আর কোনোদিনও হবে না, যেটা আছে এটা চলে গেলেই হইলো। এটা চলে যাবে, আমি জানি চলে যাবে, সমস্যা নেই। আর যদি সাসপেন্ডও করে দেয় অ্যাকাউন্ট, আমার কোনো প্যারা নেই, আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। না, সাইবার সিকিউরিটির উপর কোনো ক্লাস নাই আপু। একটা নর্মাল বিষয় কি, সাইবার সিকিউরিটি হচ্ছে আপনার কমন সেন্স। আপনি কোনো লিঙ্কে ক্লিক করার আগে বুঝে শুনে ক্লিক করবেন, এন্ড কাউকে ফোন নাম্বার দেওয়ার আগে, কাউকে অ্যান্সার দেওয়ার আগে বুঝে শুনে অ্যান্সার দিবেন। কিছু বিষয় থাকে না হচ্ছে নিজেরটা নিজের কাছে। আমরা অনেক সময় হয় কি, আমরা হচ্ছে না বুঝে না জেনে নিউজ পোর্টালের কোনো লিঙ্কে ক্লিক করে ফেলি, 2 দিন পরে দেখি আমাদের অ্যাকাউন্ট লগ ইনের ট্রাই চলতেছে, আমাদের এই সমস্যা ওই সমস্যা, দেখা যাইতেছে আমাদের ফোন গরম হয়ে যেতেছে। একটা জিনিস বলে দেই, ধরেন আপনার মোবাইলটা আপনি ইউজ করতেছেন না, আপনি কিচ্ছু করেন নাই, চার্জেও নাই, ইউজও করতেছেন না, কিন্তু ফোনটা না কেন জানি আগুন গরম হইতেছে। তখন আপনার বিষয়টা কিরকম হবে জানেন? আপনি ফোনের ডাটাটা একটা জায়গায় সরাবেন, ফোনটাকে আল্লাহর রহমতে রিসেট মেরে দিবেন, যদি পসিবল হয় কম্পিউটারের দোকানে নিয়ে গিয়ে ফ্ল্যাশ মেরে দিবেন। তাহলে হচ্ছে আপনার যদি ভিতরে কোনো মেলওয়্যার ফাংশন অ্যাড থাকে, সেটা রিমুভ হয়ে যাবে। আমি মেইনলি রিসেন্টলি এরকম কিছু পাইছিলাম আমার ফোনের মধ্যে, আমি সুন্দর মতন এটা রিসেট মেরে দিছি। আমি ডাটার চিন্তাও করি না, আমি ডাটা ব্যাকআপও করি না, কারণ ডাটা ব্যাকআপ করতে গেলে একটা ইস্যু আছে। কোনো ফাইল ডাউনলোডের থেকে যদি আমার এই ম্যালওয়্যারটা ইনস্টল হয়ে থাকে, ওই ডাটাটা আমি যেখানে নিব সেখানে এটা প্রবলেম হবে, ঠিক আছে? সো আমি জাস্ট আমি রিসেট মেরে দিছি, চলে গেলে চলে যাক, এই আর কি বিষয়টা। এন্ড মাঝখান দিয়ে অনেক প্রবলেম হয়েছে, আমার পিসি সাজানো গুছানো নাই, অ্যাকাউন্ট লগ ইন নাই, আমার ল্যাপটপ এখনো রেডি করতে পারি নাই, এন্ড আমার মোটামুটি হার্ড ডিস্ক এসএসডি আমি সব সেল করে দিয়ে আমি নতুন করে আবার সবকিছু কিনছি। আমার পিসিতে যত এসএসডি হার্ড ডিস্ক যা আছে সব নতুন, পুরানগুলো রাখি না একটাও। এই আর কি। যখন বুঝবেন যে আপনি আপনি কারো দ্বারা হ্যাকের শিকার বা হচ্ছে কারো দ্বারা অ্যাটাকের শিকার হয়েছেন, সো এখানে একটু নিজের সিকিউরিটি মেনটেনের দরকার আছে। এন্ড অ্যাকচুয়ালি তখন টাকার মায়া করলে লাভ হবে না, কারণ টাকার মায়া করলে বড় ধরনের ক্ষতি হইতে পারে। তো ওই মোমেন্টে আমরা হচ্ছে, আমি যেটা করছি আমি সব সেল করে দিয়ে আমি নতুন করে কিনে নিচ্ছি। এখন যার কাছে যাবে তার যে ডাটা আমার যে ডাটা ম্যাচ করবে না, তো যখন ম্যাচ করবে তখন ওইটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে, সমস্যা নেই, এই আর কি। ভাই আমার একটা কোশ্চেন, লাস্ট একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ, এথিক্যাল হ্যাকিং আসলে কি? এথিক্যাল হ্যাকিং হচ্ছে ধরেন আপনি একটা প্রবলেমে পড়ছেন, আপনি প্রবলেমে পড়ছেন, আমি ধরেন হ্যাকার, আপনি আমার কাছে আসলেন, এসে বলেন যে ভাই আমার অ্যাকাউন্টে এই প্রবলেম হয়েছে, আমি আমার একটা মিনিমাম ফি নিব, আমি আপনার ওই প্রবলেমটা সলভ করব। এটা হচ্ছে এথিক্যাল। কারণ কি, আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হইলো, আমি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা রিকভার করে দিলাম, দেন হচ্ছে আমি আপনার অ্যাকাউন্টটা তো মাস্ট বি লগ ইন করছি, তাই না? আপনার পারমিশন নিয়ে লগ ইন করছি। আর আনএথিক্যাল যারা বা ব্ল্যাক হেড, যারা ব্ল্যাক হেড বলে আনএথিক্যাল যারা, তাদেরকে, তারা হচ্ছে আপনার অনুমতি নিবে না। যত ধরনের ক্রাইম আছে এটা হচ্ছে ব্ল্যাক হেডদের করা। আর এবার হচ্ছে গ্রে হ্যাট। গ্রে হ্যাটটা হচ্ছে তারা যারা হচ্ছে ব্ল্যাক হ্যাটের মতনও কাজ করে, ইলিগাল কাজও করে, লিগাল কাজও করে। এখন বিষয়টা হচ্ছে, গ্রে হ্যাট হ্যাকাররা মেইনলি হচ্ছে গভর্নমেন্টের সাথে কাজ করে, কারণ ওরা লিগাল কাজও করে, আপনার ইলিগাল কাজও করে। কারণ ওরা দেশের জন্য লিগাল, আউটসাইড কান্ট্রির জন্য ইলিগাল, দেন ওরা গ্রে হ্যাট। আর যারা হচ্ছে টোটালি এথিক্যাল, আমি হচ্ছে সাইবার সিকিউরিটি নিয়ে জব করি, দেন ওইটা হচ্ছে গিয়ে হোয়াইট হ্যাট। আচ্ছা, এন্ড হোয়াইট তোর হ্যাটরাই, তোর যে
টুর টর যে ব্রাউজার। সফটওয়্যারটা ওটা কি লিনাক্স ছাড়া, হ্যাঁ লিনাক্স ছাড়া কাজ করে না না? না, হ্যাঁ লিনাক্স কাজ করে, কে বলছে করে না, করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু ইউজ না করা বুদ্ধিমানের কাজ ভাই। বুঝতে পারছি। কারণ বাই এনি চান্স আপনি একটা এমন একটা ব্যাকডোরে ঢুকে গেলেন যেটাতে জি জি ঢুকার জি। কারণে আপনার লাইফ রিস্ক হয়ে যেতে পারে। এন্ড একটা জিনিস একটু শেয়ার করি, আমার একটা ফ্রেন্ড ছিল, খুব ক্লোজ ফ্রেন্ড। সে মোটামুটি বাংলাদেশের গভর্নমেন্টের অনেক বড় বড় প্রজেক্টে হেল্প করছে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকে যখন রিজার্ভের ঝামেলাগুলো হয়েছে তখন হেল্প করছে। আওয়ামী লীগ সরকারের আমলেই সরকারকে হেল্প করছে টাকাগুলোকে রিস্টোর করে আনার জন্য বা ইয়া করার জন্য। কিন্তু এটা অনেক আগের কথা, আরো 7 বছর আগের কথা। সো আমি আচ্ছা না আচ্ছা। ওই 7 বছর ধরে ও বাইচে আছে না মইরা গেছে এটা জানি না, ও কই আছে জানি না, ওর ফ্যামিলি ওর খবর জানে না, ও জাস্ট গায়েব, ও নাই এখন। যেহেতু আমি একটা ক্রাইম করলাম, ওই ক্রাইমটাকে প্রোটেক্ট করছে সে, তো স্বাভাবিক সে আমার শত্রু। এখন সে কোন পজিশনে আছে, বাইচা আছে না মইরা গেছে এটা জানি না আর কি। সো এই সেক্টরটা খুবই মারাত্মক ডেঞ্জারাস। আমি ডার্ক ওয়েবে ঢুকছিলাম একবার, ডার্ক ওয়েবে তো সবকিছুই পাওয়া যায়, মানে কিলার পর্যন্ত হায়ার করে ফেলা যায়। হুম। ভাই বিষয়টা হচ্ছে কি জানেন, এই স্লিপার সেলের মতন আপনার আশেপাশের মানুষই এরকম, এটা আপনি যে বুঝবেন না এই জায়গাটাতে অ্যাকচুয়ালি। ঠিক আছে, না না। ডার্ক এটা ওয়েব বুঝবেন না। এমন জিনিস স্যার, আপনি এখানে বসে আছেন, আপনার কি লাগবে এখানে দিয়ে যাবে। হ্যাঁ এমন ভাই, আসিফ এমন ভাই একটু কোনো এক্সপিরিয়েন্স আছে, আপনার তো বুঝার কথা, একটু তো এক্সপিরিয়েন্স আছে ভাই। এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না, আপনার এখানে দিয়ে যাবে হুম। তো A to Z। আর একটা ব্যাপার কি, আমরা ডে বাই ডে যত ডিজিটালি ইয়া হইতেছি তত মনে করেন আমাদের সিকিউরিটি নষ্ট হচ্ছে। হ্যাঁ, না না, সিকিউরিটি একেবারেই নেই। আপনি নর্মাল একটা জিনিস চিন্তা করেন, আমি আপনাকে বলি, বাংলাদেশের কোনো এক প্রশাসনের ডিপার্টমেন্টের মধ্যে একটা প্লাগইন আছে, প্লাগইনই বলি। ওই প্লাগইনটা হচ্ছে মূলত আপনার অ্যাকাউন্টে লগ ইনের প্রয়োজন নাই, আপনার যে কোনো অ্যাকাউন্ট সে জাস্ট তার মনিটরে দেখতে পারবে আপনি কার সাথে কথা বলতেছেন, আপনি কি কথা বলতেছেন, আপনি কি প্ল্যান করছেন, কি চলতেছে আপনার মাইন্ডে, এই জিনিসগুলো দেখতে পারবে। এন্ড কাইন্ড অফ পেগাসাসের মতন, পেগাসাসটা তো হচ্ছে একটা মেলওয়্যার সফটওয়্যার বা ভাইরাস, কিন্তু ওইটা ভাইরাসেরও বাপ। ওইটার সাথে পেগাসাসের প্লাগইন ইন্টিগ্রেটেড আছে, এটা একটা টাইমে আমরা টেস্ট করছিলাম, দেখছি যে না ঠিক আছে। তখন এটা খুব মারাত্মক একটা জিনিস এন্ড এটা খুব হেল্পফুল একটা জিনিস, কারণ হচ্ছে কিশোর গ্যাং নিয়ে যে প্রবলেম গুলো হয়েছিল না, তখন এই জিনিসটা আসছিল। এন্ড এটা স্টিল নাও সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে ইউজ হয়। স্যার কি বলবো আপনাকে, আমাদের এখানে কালকের আগের দিন একটা মার্ডার হয়েছে। হুম। মেনলি ওনার হচ্ছে ওয়াইফ ওনার মার্ডারটা করছে, তাও কল রেকর্ড দেখে বুঝতে পারছে পরে। মার্ডার করার রিজন পরকিয়া। হ্যাঁ, হ্যাঁ ওই যে আপনি একটা ভিডিও শেয়ার করছেন, হ্যাঁ, দেখছিলাম মনে হ্যাঁ, হয়। ঠিক খালাতো আছে। ভাই খালাতো ভাইরে মেরে দিচ্ছে। হ্যাঁ রে। ভাই বাংলাদেশ আর জায়গায় আর কি, বাংলাদেশে কোনো কিছু না ঠিক নাই, এখন হচ্ছে নিজেদের ইয়া থাকাটাই বেটার আর কি, নিজেদের মতন করে থাকাটা বেটার। ইয়ানাফসি ইয়ানাফসি। তারপর আসলে কেন জানি আমি থাকতে পারি না। বুঝছেন ভাই, আমি কেন যেন থাকতে পারি না, যাই হোক সমস্যা নাই। আমি আপনাদেরকে সবকিছু শিখিয়ে দিব, আমি যা যা পারি। এন্ড আপনাদেরকে একটা জিনিস বলে দেই, আমার যেই এলিমেন্ট গুলো আমি আজ পর্যন্ত ইউজ করে আসতেছি আর আমার পিসিতে যা যা এলিমেন্ট আমি সেভ করছি, সেই এলিমেন্ট গুলো একটা টেলিগ্রাম চ্যানেলের থ্রুতে আমি আপনাদেরকে দিয়ে দিব। এন্ড আপনারা আমার যে গ্রুপগুলো আছে, পেজটা আছে, ওইটাতে একটু কানেক্টেড থাকবেন। লাইক হচ্ছে কোনটা যেন, GFX, এটা একটা, GFX ল্যাব, দাঁড়ান সার্চ দেই দেখি। আচ্ছা, এই এই পেজটাতে এন্ড হচ্ছে এই গ্রুপটাতে আপনারা কানেক্টেড থাকতে পারেন, কারণ এইখানের মধ্যে আমি হচ্ছে রিসেন্টলি একটু সবকিছু গুছিয়ে আমি এখানের মধ্যে কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করতে পারি, হয়তো আপনারা সেটা দেখতে পারেন। এন্ড জিএফএক্স ল্যাব নামে আরেকটা ইউটিউব চ্যানেল হবে, আপনাদের ভিডিও তো জিএফএক্স ল্যাব চ্যানেলেই দেওয়া হচ্ছে। আমার এরকম চ্যানেল আছে ইন টোটালে 3টা, জি স্যার, দেখাই। সেদিন আমি খুঁজে পাইতে দেরি হয়েছে। 3টা, ঠিক আছে। একটাই হচ্ছে 784 সাবস্ক্রাইবার, একটাতে হচ্ছে 336 সাবস্ক্রাইবার, আর একটাতে হচ্ছে 329 জন সাবস্ক্রাইবার। আমার চ্যানেল মোট 3টা।
ঠিক আছে, একই নামে। তো এইটার মধ্যে যেটাতে দিব, যেটার ভিডিও দিব, সেটা আমি তো অবশ্যই গ্রুপে শেয়ার করে দিব, যাতে করে ট্রিক্স গুলো শিখতে পারেন। ফার্স্টে ফটোশপ দিয়ে শুরু করবো, দেন হচ্ছে ইলাস্ট্রেটর। আর আরেকটা জিনিস বলে দেই, আমার কিন্তু অলরেডি একটা স্টুডেন্ট টিম চলতেছে। লাইক আমি যদি একটু হোয়াটসঅ্যাপে যাই, উম, এই যে এটা হচ্ছে আমার একটা সাপোর্ট সার্ভিসের, এটা বাদ। জিএফএক্স প্রজেক্ট, জিএফএক্স প্রজেক্ট, ওকে। এটা হচ্ছে আমার স্টুডেন্টদেরকে নিয়ে একটা টিম অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অ্যান্ড এইখানে আমার হয়ে তারা কাজ করতেছে, আমি জাস্ট তাদেরকে ইয়ে করতেছি, গাইডলাইন দিচ্ছি, অ্যান্ড ম্যানেজমেন্টের জন্য আমি একটা পার্সেন্টেজ নিচ্ছি, কিন্তু অ্যাকাউন্টগুলো সব আমারই। অ্যান্ড এইখানে যারা যারা আছে মোটামুটি 12 জনের মতন আছে, 12 জনের একজনও এখান থেকে কোনোদিন আর বের হবে না, এটা টিম মেম্বার হয়ে গেছে। অ্যান্ড এরা ফাইনাল। অ্যান্ড যদি ফিউচারে বড় কোনো ওপেন করি, এজেন্সি ওপেন করি, এরা আমার সাথে থাকবে। অ্যান্ড যেহেতু এটা বলার, আপনাদেরকে বলার রিজন কি ভাই, যদি এজেন্সি করে ফেলি আর যদি বড় হয়ে যায়, আমার এমপ্লয়ি রাখবে না, ডিজাইনার লাগবে না, এমপ্লয়ি বাদ দেই, আমার টিমের মধ্যে আহ লাগবে না, লোক লাগবে না আরো কাজের জন্য। কাজ ভালো করে অবশ্যই। করেন, ভালো করে করেন। তো গ্রুপ আর একটা লিঙ্কটা জিনিস দিয়ে বলে দিন। দেই, এটা পরে ভাইয়া। ও, জিএফএক্স ল্যাব ওয়ারিয়রের গ্রুপ লিঙ্কটা দিয়ে দিই। হ্যাঁ, ফেসবুকের গ্রুপ লিঙ্কটা। আপনাদের আপনাদের গ্রুপে দিয়ে দিই, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। গ্রুপ লিঙ্কটা দিয়ে দিলাম, অ্যান্ড পেজের লিঙ্কটা দিয়ে দিই, অ্যান্ড মডিউলটা আমি দিয়ে দিচ্ছি এখনই। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানের মধ্যে যে পেমেন্টের বিষয়গুলো বা যা কিছু আছে, আমি এটাকে খুব শীঘ্রই বড় করে ফেলবো। দেখবেন হুট করে খুব আমার এই প্ল্যাটফর্মটা খুব বড় হয়ে গেছে। অ্যান্ড আমি খুব বড় মতন একটা এজেন্সি ক্রিয়েটে ট্রাই করতেছি, অ্যান্ড আমার সাথে অ্যাজ এ পার্টনার বাংলাদেশের মোটামুটি 2 জন মোস্ট সিনিয়র গ্রাফিক ডিজাইনার থাকবে এজেন্সিতে। আমি পেজের লিঙ্কটাও দিয়ে দিলাম। ওকে, এবার আপনাদের হচ্ছে মডিউল দেওয়ার পালা, তাই তো? মডিউলটাও দিয়ে দিই। Yeah. প্রাইভেট গ্রুপ হ্যাঁ, এটা প্রাইভেট গ্রুপ, আপনি রিকোয়েস্ট দেন, আমি অ্যাকসেপ্ট করে দিব। দিয়ে রাখছি স্যার। এখানের মধ্যে এখনো মডারেটর অ্যাক্সেস কাউকে দেই নাই, একজনকে দিতে হবে। এন্ড আরেকটা জিনিস আছে, আপনাদের যদি কোনো প্রবলেম হয় ভাই, বুঝছেন, আপনাদের একটা প্রবলেম, আপনি জাস্ট এই গ্রুপটার মধ্যে পোস্ট করবেন, আমি অ্যাপ্রুভ করে দিব। এইখানে যে এই যে এতজন মেম্বার দেখতেছেন না, এদের মধ্যে কেউ না কেউ আইসা আপনাকে হচ্ছে ওই প্রবলেমটা সলভ দিয়ে চলে যাবে, যে আপনি এটা এইভাবে করেন। ঠিক আছে, কারণ এইখানে যারা যারা আছে এরা সবাই আমার স্টুডেন্ট, এন্ড ওরা এক একজন হচ্ছে খুবই এক্সপার্ট, এন্ড ওরা মার্কেট প্লেসে অলরেডি ম্যাক্সিমামই কাজ করতেছে, ওদের আর্নিং শুরু হয়ে গেছে। ওরা আর্নিং করে আর আমরা গিফট পাঠাই, ওরা আর্ন করে আমরা গিফট পাঠাই। খুব মজা আর কি ভাই, গিফটের জিনিস পেতে খুব ভালো লাগে। এন্ড কন্টিনিউয়াস গিফট আমি পাইতেছি একের পর এক এদের কারণে। যাক, থ্যাঙ্কস, মেন্টর হয়েছিলাম এই জন্য। যাই হোক, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবেন। এন্ড হোমওয়ার্কটা হচ্ছে আপনি যেই টেক্সটের ইয়েটা দেখছেন, সেই জিনিসগুলো আপনি নিজের মতন করে স্টাইল করে টেক্সট এডিট করা ট্রাই করবেন বা টেক্সট বানানো ট্রাই করবেন। ঠিক আছে, আপনার মনে যা আসে, ভালো আর খারাপ, খারাপ হোক, একটা জিনিস মাথায় রাখবেন, খারাপ ডিজাইনও একটা ভালো ডিজাইন হইতে পারে, যে যদি এটা ক্লায়েন্ট পছন্দ করে। ক্লায়েন্ট পছন্দ করা মানে এটা অ্যাপ্রুভ ডিজাইন, আর অ্যাপ্রুভ ডিজাইন মানে এটা ভালো ডিজাইন। ঠিক আছে, সো ভালো আর খারাপ ফ্যাক্ট না, ডিজাইন ইজ ডিজাইন। ওই যে বাংলাদেশ একটা ওয়েব সিরিজ আসছে না, কালো টাকা সাদা টাকা কি এটা ব্ল্যাক মানি হোয়াইট মানি কি, মানি ইজ মানি, তাই না? মেবি সিন্ডিকেট ছিল ইয়াটার নাম, বুঝে গেছি ওয়েব সিরিজটার নাম। সো ডিজাইন ডিজাইনই, ভালো আর খারাপ নাই। ঠিক আছে, ডিজাইনের কিছু রুলস আছে, ওই রুলস গুলো মানলেই হয়। ওকে, তো সবাই তাহলে ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।